আম্মা আমার আব্বাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিবাহ করেছিল। আম্মার বয়স তখন ৪৫। এ বয়সে তিনি এ কাজ করবেন বিষয়টি একদম কল্পনারও বাইরে ছিল। সবচেয়ে জঘন্য ব্যাপার ছিল, আম্মা যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র ৩৪। বয়সের এত ফারাক হওয়া মহিলাকে সে ছেলে কেন বিয়ে করেছিল সেই সময় আমি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আম্মার কোনো নিজস্ব সম্পত্তি ছিল না। আম্মার এ কাণ্ডতে আমার বড়পার সংসারে টানপোড়ান পড়ে, আমার আব্বা ভেঙে পড়ে, আর আমার অবস্থা নাইবা বললাম। আমার সদ্য ঠিক হওয়া বিয়েটা ভেঙে যায়। সব মিলিয়ে আমি এবং আমার পরিবারের বাকি সদস্য একদম ভেঙে পড়ি। মাকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করি, তুমি যা করেছো এটা ভুল। তবে মা সেটা মানতে নারাজ। তার ভাষ্যমতে তার মনের মিল এখানে হয়েছে, সে এখানেই সুখী আছে, সে খুশি। তবে যদি আমরা তাকে বিরক্ত না করি। টানা ১ মাস বুঝিয়ে লাভ হলো না। আমার নাছোড়বান্দা মা আমাদের থেকে তার সুখকেই প্রাধান্য দিল। এত বছরের সংসারে মায়ের কোনো কিছু খারাপ আমাদের চোখে পড়েনি। মায়ের চরিত্র, আচার আচরণ, ব্যবহার সবকিছুই উত্তম থেকে উত্তম বলা যায়। তবে সে মা হুট করে কেমন এমন সিদ্ধান্ত নিল সেটাই বুঝতে পারিনি। ১ মাস বোঝানোর পর আমরা যখন ক্লান্ত, তখন মায়ের আশা আমরা ছেড়ে দিয়েছি। আমার বোনের একটা মেয়ে সন্তান আছে। তার শ্বশুরবাড়িতে সে একমাত্র ছেলের বউ। আমার মায়ের এসব কাণ্ড কারখানায় তারাও আমার বোনকে খুঁড়তে লাগলো। আমার বোনও বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসলো। দুলাভাইয়ের পর যদিও এসেছিল ২ বার নিতে, তবে আপা যায়নি। এরপর আপার যেন কি হলো, একদম চুপ হয়ে গেল। একদিন হুট করে আপার হার্ট অ্যাটাক হলো, আর আপা একদম ঘরে পড়ে গেল। তখন আপার ৩ বছরের মেয়ের দেখাশোনার দায়িত্ব পড়ে আমার ওপর। আমি আর বাবা মিলেই আপাকে আর তার সন্তানকে আগলে রেখেছি। আপার এই অবস্থার সম্পর্কে মাকে কল করে অভিহিত করেছিলাম। মা আসেনি। সে চায় না এখানে এসে তার জীবনের কোনো জটিলতা বাড়াক। সে চায় শান্তি। একদম কড়া করে বলে দিয়েছি আমাদের মৃত্যু হলেও যেন আমরা কখনো তার সাথে যোগাযোগ না করি। সে আমাদের মরামুখও দেখতে আসবে না। আমাদের প্রতি কিসের এত ক্ষোভ ছিল আজও জানতে পারলাম না। মায়ের এই কথাগুলো আমার নিকট পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতোই ছিল। কারণ আমার মা আমাদের জন্য সারাটা জীবন খেটেছে, আর এই মা একটা ছেলের জন্য বদলে যাবে, এটা মানা ভীষণ কঠিন থেকে কঠিনতর ছিল। বিভীষিকা আমাকে ঘিরে ধরে খুবলে খাচ্ছে যেন এসব দেখার পর। এরপর আরও ১ মাস কাটে। সব কিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপার চিকিৎসাও চলছে। বাবা কিছুটা ভেঙে পড়লেও সবটা মানিয়ে নিয়েছিল। আমার ক্ষেত্রেও তাই। সময় আরও কিছুদিন কাটল। একদিন খবর আসলো মায়ের কাটা লাশ পাওয়া গেছে। কাটা লাশ বলতে শুধু মুন্ডুটা পাওয়া গেছে। যতই হোক মা তো। সব অভিমান ভুলে মাকে দেখতে গেলাম। মায়ের কাটা মাথায় কেবল সুচ বসানো ছিল। মনে হয়েছিল কেউ হয়তো মাকে কালো জাদু করে হত্যা করেছে। মা তার বর্তমান স্বামীর বাসায় মার্ডার হয়। তার বর্তমান স্বামীও আত্মহনন করেছিল। একসাথে তাদের উদ্ধার করা হয়। তবে মায়ের বডিটা আর পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল মাকে মেরে হয়তো তার বর্তমান স্বামী আত্মহনন করেছে। এটা কেবল ধারণাই ছিল, সত্যিটা এখনও প্রকাশ পায়নি। এরপর কেটে গেল দীর্ঘ বছর। বাবা মারা গেল। আপাও সুস্থ হয়ে দুলাভাইয়ের সাথে দেশের বাইরে সেটেলড হলো। আর আমি এদেশে একলা পড়ে রইলাম। সবার জীবন সুন্দর হলেও আমার জীবনটা বিভীষিকার আধার থেকে বের হয়নি। যখন কেউ আমার এসব অতীত জানে, তখন কেউ আমার সাথে থাকে না। একটা সময় বুঝতে পারি আমি সবার সাথে মেশার যোগ্য না, তাই নিজেকে গুটিয়ে ফেলি। আস্তে আস্তে একা করে ফেলি। আর এই একাকিত্বই আমাকে কুরে কুরে নিঃশেষ করে দিচ্ছে। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি না। আমার একটু শান্তির ঘুম দরকার ডাক্তার। আমার জীবনে শান্তি দরকার। আমার শরীরে অশান্তি ছড়িয়ে পড়েছে, একটা নির্মূল করা দরকার ডাক্তার। আমাকে শান্তির ওষুধ দিন। ডাক্তার যুক্তি সামনে থাকা রোগীর কথা শুনে একদম চুপসে গেল। এমন ভয়ঙ্কর অতীতও কারো থাকতে পারে সে বিশ্বাস করতে পারছি না। সামনে থাকা মেয়েটাকে দেখে মনে হচ্ছে না তার মনে এত ক্ষত। অপরূপ সুন্দরী বলতে কোনো বিশেষণের বাস্তবতা যদি থাকে, তাহলে মেয়ে ক্ষেত্রে নির্দ্বিধায় প্রয়োগ করা যাবে। যুক্তি এবার তার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম যেন কি? উত্তর আসলো, অনন্যা। বয়স ৩৫। যুক্তি অনন্যাকে ২ বার নাম জিজ্ঞেস করেছে। একবার জিজ্ঞেস করেছিল সে চেম্বারে ঢোকার পরপরই, এবং সে সময় যে নামটা প্রেসক্রিপশনে লিখেছিল সেই সাথে বয়সটাও। এরপর তার ঘটনা শোনার পর পুনরায় জিজ্ঞেস করে, এটাই যাচাই করতেছিল সে সজ্ঞান এগুলো বলছে কিনা।
নাকি তার হ্যালোসিনেশন হচ্ছে। কিন্তু অনন্যার সাথে সে কথা বলে বুঝতে পারল সে যা বলছে সত্যি। যুক্তি আবারও প্রশ্ন করল, কোথায় থাকেন এখন? আগে যে ঘটনাটা বললেন কত বছর আগে? অনন্যা হালকা হেসে বলল, খুব বেশি না, বছর 15 তো হবেই। যুক্তি বুঝতেছে না কোথায় থেকে কি করবে। এমন রোগী তার কাছে প্রথম। চিকিৎসাবিদ্যায় সে বেশি দিন পা রাখেনি, বছর 2 হবে। এর মধ্যে অনেক ধরনের রোগীর সম্মুখীন হয়েছে সে, কিন্তু অনন্যার মতো এমন রোগীকে সে ফেস করেনি। তাই কিছুটা দ্বিধান্বিত হয়ে অনন্যাকে বলল, আপনার সমস্যাটা জটিল, কাউন্সিলিং দরকার। আপনার চিকিৎসার সুবিধার্থে আমার একজন সিনিয়র স্যার অনুভূমিক প্রান্তর কাছে আপনাকে রেফার করলাম। ওনার অ্যাড্রেস সহ সকল কিছু আমি লিখে দিলাম। রাতে কল দিয়ে আমি স্যারকে জানিয়ে দেব। কাল সকাল 10টায় আপনি ওনার চেম্বারে চলে যাবেন। অনন্যা মাথা নাড়ল। এরপর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সরাসরি চেম্বার ছেড়ে চলে গেল। অনন্যায় যুক্তির শেষ রোগী ছিল, তাই বেশ সময় নিয়ে সে অনন্যার সাথে কথা বলতে পেরেছে। না হয় অন্য রোগীর চাপে এত সময় নিয়ে কথা বলার সুযোগ ছিল না। অনন্যা চলে যাওয়ার পর সে সব কিছু গুছিয়ে চেম্বার থেকে বের হয়ে সরাসরি গাড়িতে উঠল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়িতে বসে সে বারবার অনন্যার কথা ভাবছে। একজন মহিলার হুট করে পরিবর্তন হয়ে বিয়ে করাটা স্বাভাবিক, তবে কেন ওই ছেলেটা মহিলাকে বিয়ে করলো? এতে ছেলেটার স্বার্থ কী ছিল? কারণ অনন্যার মায়ের নিজস্ব কোনো সম্পত্তিও ছিল না। তারপরও ভালোবাসা নামক শব্দের জন্য বিষয়টি মেনে নিলেও পরবর্তী বিষয়টির অঙ্ক কষা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন কেন সেই ছেলেটি আত্মহনন করল? অনন্যার মায়ের বডি কোথায়? অনেক প্রশ্নই জাগছে তার মনে। তবে একটা ভুলে গেলে চলবে না, সে একজন ডাক্তার। ইনভেস্টমেন্ট করা তার দায়িত্ব না। মাথা থেকে বিষয়টা ঝাড়তে চাইলেও সে পারছিল না। গাড়ির হালকা ব্রেকে যুক্তির ঘোর কাটল। ড্রাইভার যুক্তিকে বলে উঠল, ম্যাডাম, বাসায় চলে এসেছি। যুক্তি সকল চিন্তা বাদ দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করল। বাসায় প্রবেশ করে তার বাসার একটা কোণে নজর গেল, আর সাথে সাথেই চমকে উঠল। কালো একটা বিড়াল কোথায় থেকে এসে যেন মিলিয়ে গেল। যুক্তি হালকা দম নিল। রুমের ভেতর থেকে তার 5 বছর বয়সী মেয়ে রুদিতা বের হয়ে এলো। যুক্তিকে জড়িয়ে ধরে বলল, মামা চকলেট এনেছ? যুক্তি রুদিতার কথা শুনে কিছুটা অপ্রস্তুত গলায় বলে উঠল, আজকে তো মাম্মা ভুলে গেছে, কাল অবশ্যই আনব। রাগ করে না আমার জান বাচ্চাটা? রুদিতা বাচ্চা হলেও মাকে বেশ বোঝে। সে হালকা হেসে আধো আধো গলায় বলল, ঠিক আছে মাম্মা, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, কাল কিন্তু মনে করে চকলেট আনবে। যুক্তি রুদিতার গালে একটা চুমু কেটে বলল, আলবাত আনব। যুক্তি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় এলিয়ে পড়ল। মোবাইলটা বেজে উঠল ফিরনার কলে। যুক্তি কলটা ধরল। ফিরনার সাথে তার পরিচয় হয় একটা বাস স্ট্যান্ডে। রুদিতা দৌড়ে যাচ্ছিল রাস্তায়। সেই মুহূর্তে একটা বাসও বিপরীত দিক থেকে ছুটে আসছিল। ফিওনাই তখন রুদিতাকে আল্লাহর ইশারায় বাঁচায়। সে থেকে ফিওনাকে বেশ আপন করে নেয় যুক্তি। যদিও তার সাথে খুব ক্লোজ না, তবুও মাঝে মাঝে খোঁজ নেওয়া, রুদিতার সাথে কথা বলার পর্ব তাদের চলে। ফিওনার কলটা ধরেই যুক্তি বলে উঠল, হ্যাঁ বলো, কেমন আছো? ফিওনা হালকা হেসে বলল, আমি তো ভীষণ ভালো আছি। কালকের কথা মনে আছে তো? কাল সন্ধ্যায় আমার বাসায় কিন্তু চলে আসবে, আমার হলুদ হবে। তুমি না আসলে আর রুদিতা না আসলে আমার হলুদ ইনকমপ্লিটই থেকে যাবে। ফিওনার কথা শুনে যুক্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে সত্যি সবটা ভুলে গেছে। তবুও সেটা ফিওনাকে বুঝতে না দিয়ে বলল, অবশ্যই আসবো আমি। সন্ধ্যা 7টার মধ্যে চলে আসব, বলেই কলটা কাটল। যুক্তির মাথা থেকে অনন্যার ঘটনা সরছে না। যতবার সরাতে চাচ্ছে ততবারই যেন সেটা জেঁকে বসছে। যুক্তি চোখ বন্ধ করলেই অনন্যার মুখটা ভেসে আছে। হঠাৎ করে তার মাথায় ঢুকলো সে তার স্যারকে অনন্যা কাল যাবে এই বিষয়টি বলেনি। তাই চট করে ফোনটা হাতে নিয়ে অনুভূমিক প্রান্তকে কল দিলেন। অনুভূমিক প্রান্ত তখন নিজের বাসার লম্বা করিডোরে পায়চারি করছেন। রাতের খাবারের পর এটা তার স্বাভাবিক রুটিন। প্রতিদিনই তিনি এভাবে হাঁটেন। যুক্তির কল পেয়ে সে কলটা ধরে হ্যালো বলতেই যুক্তি কোনো রকম সালাম বা কোনো সম্বোধন না করে সরাসরি বলল, কাল সকাল 10টায় একজন পেশেন্ট আসবে আপনার কাছে। তার নাম অনন্যা। মেয়েটার বেশ অদ্ভুত একটা অতীত আছে। আপনি একটু বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করবেন। মেয়েটাকে দেখে ভীষণ অসহায় লাগছিল। এই অসহায়ত্ব যেন কাটিয়ে উঠতে পারে সে বিষয়টাই একটু খেয়াল রাখবেন। আমার মনে হয়েছে আমার থেকে ভালো ট্রিটমেন্ট আপনি করতে পারবেন। অনুভূমিক প্রান্ত তার লম্বা চুলগুলো হাত দিয়ে আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, ঠিক আছে, তুমি কেমন আছো?
যুক্তি ঠিক আছে বলার পরেই ফোনটা কেটে দেয়, তাই পরের বাক্যটা শেষ শোনেনি। এদিকে যুক্তির আচরণে বেশ কিছুটা অবসাদ দেখে অনুভূমিক প্রান্ত একটু চিন্তার ভাঁজ কপালে টেনে বসলেন। পরদিন সকালবেলায় যুক্তির ফোন বেজে উঠল। আজকে তার উইকেন্ড, তাই সকালে ওঠার প্যারা নেই। যুক্তির মেয়েকে তার বাসায় আয়াই দেখাশোনা করে। যুক্তির হাজবেন্ড বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, তাই বাসায় তারা তিনজনেই থাকে, যুক্তি, রুদিতা, রুদিতার আয়া। হঠাৎ কলটা বেজে ওঠায় যুক্তি অপ্রস্তুত হয়ে কলটা ধরতেই লক্ষ্য করল অনুভূমিক প্রান্ত কল দিয়েছে। সে কলটা ধরে আমতা আমতা করে বলল, স্যার এত সকালে কিছু হয়েছে কি? অনুভূমিক প্রান্ত হেসে জবাব দিল, বেলা 12টা বাজে যুক্তি, আমি কল করেছি, তোমার পেশেন্ট তো আর আসেনি। তোমার সাথে তার যোগাযোগ হয়েছে কিনা, সে আসবে কিনা সেটা জানার জন্য। আর তোমাকে গতকাল থেকে বেশ চিন্তিত লাগছে। এনিথিং রং? বেলা 12টা বাজেই শুনে যুক্তি থমকে গেল। রুমে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সত্যি 12টা বেজে গেছে। যুক্তি হকচকিয়ে বসে পড়ল। এত বেলা করে ঘুমানোর অভ্যাস তার নেই। সর্বোচ্চ বেলা 9টা অবধি সে ঘুমিয়েছে, এর চেয়ে বেশি তার কখনোই হয়নি। হালকা গলায় অনুভূমিক প্রান্তকে উত্তর দিল, না তেমন কিছু না। কেন মেয়েটা গেল না বুঝতে পারছি না। আমি তো তাকে সিরিয়াস হয়ে বলেছিলাম। আচ্ছা না গেলে আর কি করার? আর আমার কাছে তার কোনো নম্বর নেই, নিতে বেমালুন ভুলে গিয়েছি। নেওয়াটা জরুরি ছিল, যদি ফের আবার আসে নিয়ে নিব। আমি ঠিক আছি, চিন্তা করবেন না। উইকেন্ড তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। অনুভূমিক প্রান্ত আর কথা বাড়ালো না, ফোনটা রেখে দিল। যুক্তি ফোনটা রেখে ফ্রেশ হয়ে নিল, 1 কাপ চা বসিয়ে দিল, সাথে কয়েক পিস ফ্রোজেন রুটি সেঁকে নিল। রচাটা হয়ে গেলে সে চা নিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো আর রুটিগুলো চায়ে ভিজিয়ে খেতে লাগলো। রুদিতা আয়ার সাথে খেলছে। যুক্তির মাথায় অনন্যার কথা ঘুরছে। কেন অনন্যা সেখানে গেল না ভাবতে লাগলো। মেয়েটার সাথে কি কিছু হয়েছে? এসব নানাবিধ চিন্তা তার মাথায় ঝেঁকে বসেছে। কিছুক্ষণ চিন্তা করে নিজেকে সামলে নিল সে। ফিওনার বিয়ে, তাকে যেতে হবে। ফিওনার বাসা এখান থেকে ভালোই দূরে, রওনা দিলে এখনই দিতে হবে। তাই রুদিতার আয়া সাহেবাকে সে ডাকল। সাহেবা দৌড়ে এসে উত্তর দিল, আপা কিছু বলবেন? যুক্তি স্বাভাবিক গলায় বলল, রুদিতার হলুদ গাউনটা বের করো, আর ওকে গোসল করিয়ে দাও, একটা দাওয়াতে যাব। সাহেবা মাথা নেড়ে সম্মতি দিয়ে হ্যাঁ বলল। যুক্তিও গোসল করতে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার অনন্যার কথাই ভাবছে। যতই সে এড়িয়ে যাচ্ছে বিষয়টি, ততই তার মাথায় বিষয়টি গেঁথে যাচ্ছে। গোসল সেরে একটা হলুদ শাড়ি পরে নিল, লম্বা চুলগুলো খোপা করে আর্টিফিশিয়াল বেলির মালা ফুলে মুড়ে নিল। এদিকে রুদিতাও প্রায় রেডি। 5 বছর হলেও রুদিতার মাথার চুল কোমর সমান লম্বা। জন্মের পর একবার চুল কেটেছিল, এরপর আর কাটেনি, তাই তরতর করে চুলগুলো বেড়েছে। রুদিতার চুলগুলো খোপা করে আর্টিফিশিয়াল বেলি ফুলের মালা দিয়ে মুড়ে দিল। এরপর দুজন রওনা দিল ফিওনার বাসার উদ্দেশ্যে। ঠিক 6টার মধ্যেই তারা পৌঁছে গেল। যুক্তি যতদূর জানে ফিওনার মা প্যারালাইজড আর বোন আছে। সে তার মাকে নিয়েই থাকে, আর বোন থাকে দেশের বাইরে, সেখানে তার সংসার হয়েছে। যুক্তি ফিওনার বাড়িতে প্রবেশ করতেই থমকে উঠল। সামনে অনন্যা দাঁড়ানো। সে তাড়াহুড়ো করে অনন্যার কাছে গেল, সরাসরি ভূমিকা রেখে বলে উঠল, আপনি আজকে অনুভূমিক প্রান্তর কাছে কেন যাননি? আর কেমন আছেন আপনি? ওপাশ থেকে উত্তর আসলো, আমি তো আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আমি যুক্তি। গতকাল যে আমার কাছে এসেছিলেন আপনি, মনে নেই? আমি তো গতকাল লন্ডন থেকে এসেছি আমার বোনের বিয়ের জন্য। আপনি কাকে বলছেন? আমাকে? যুক্তি বেশ অবাক হয়ে গেল। সে বিস্মিত গলায় বলল, আপনি অনন্যা না? অনন্যার নামটা শুনেও আনহারিও কেঁপে উঠল। সে যুক্তিকে অস্থির গলায় বলল, আপনার কাছে কি গতকাল আমার মতো দেখতে কেউ এসেছে? আর সে কি আপনাকে অনন্যা নামটা বলেছে? তার কোনো নম্বর কি আছে? আমাকে দেওয়া যাবে? যুক্তি বুঝতে পারছে না আনহারি কি বলছে। যাকে সে অনন্যা ভাবছে, তাহলে সে অনন্যা না? সে আবারও জিজ্ঞেস করল, আপনার নাম কি? আনহারি হালকা গলায় বলল, আনহারি। অনন্যা আমার বোন। কয়েক বছর আগে সে কোথায় যেন হারিয়ে গেছে। কয়েক বছর যাবৎ আমরা তাকে খুঁজছি। মাঝে মাঝে মনে হয় অনন্যা বেঁচে আছে। এটা আমাদের হ্যালোসিনেশন, তবে এটা বারবার ভুল প্রমাণিত হয়। এই যে দেখুন, আপনিও তাকে দেখেছেন, তাহলে সেটা কি করে আমাদের মনের ভুল হতে পারে? এর মধ্যে ফিওনা চলে আসলো। ফিওনা যুক্তির দিকে এগিয়ে এসে বলল, কেমন আছো?
তুমি এসেছো অনেক খুশি হয়েছি। তারপর আনহারির দিকে আঙ্গুল তাক করে বলল, এটা আমার বোন আনহারি। আমার মা লাবণ্য জোহা প্যারালাইজড হয়ে যাওয়ায় এখানে আসতে পারিনি। এরপর ফিওনা যুক্তি আর রুদিতাকে দেখিয়ে আনহারিকে বলল, এ হলো যুক্তি এবং তার মেয়ে, যার কথা তোমাকে বলেছিলাম বড় আপা, যার গল্প করেছিলাম, উনিই হলেন সে। আনহারি একটা দম নিয়ে বলল, আপনার কথা অনেক শুনেছি। যুক্তির মাথায় আর কিছুই ঢুকছে না। সে আবার প্রশ্ন করল, আপনার বোন অনন্যার সাথে কি হয়েছিল? যুক্তির মুখে অনন্যার নাম শুনে ফিওনা বেশ চমকে ওঠে, কারণ যুক্তিকে অনন্যার কথা সে কখনোই বলেনি। তাই কৌতূহল গলায় ধরে বলে উঠল, অনন্যার কথা আপনি কি করে জানেন? যুক্তি এক নাগাড়ে সবটা বলল, একটুও যেন দম নিল না। ঠিক এই মুহূর্তে ফিওনার চোখে পড়ল অদ্ভুত একটা বিষয়, যেটাই দীর্ঘ 3 বছরের লক্ষণীয় হয়নি তার। ফিওনা খেয়াল করল সেই কালো বিড়ালটা, যেটা সে আগেও দেখত, কিন্তু শেষ ঘটনার পর আর দেখেনি। মানে অনন্যার হাজবেন্ড দীপকের মৃত্যুর ঘটনার পর এই কালো বিড়ালের কথা সে ভুলে গিয়েছিল। এর আগে প্রায়ই দেখত সে, কিন্তু দীপকের মৃত্যুর পর আর দেখেনি। এত বছর পর আজকে আবার দেখল। বিড়ালটা এক কোণ থেকে এসে মিলিয়ে গেল। ফিওনার শরীর কেমন করে যেন কাঁপছে, বিশেষ গুঁড়ো হাতগুলো থরথর করে কাঁপছে তার। যুক্তির চোখে বিষয়টি লক্ষণীয় হলো। সে ফিওনার হাতের তালুটা নিজের 2 হাতের তালু দিয়ে চেপে ধরে বলল, এনিথিং রং? কি হয়েছে তোমার? ফিওনা কথাই বলতে পারছিল না, চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। নিজেকে কোনোরকম সামলে নিল সে। হাতটা ছুটিয়ে একটা কাশি দিয়ে উত্তর দিল, আমি ঠিক আছি। এর মধ্যে অদিতি ডেকে উঠল তাকে। অদিতি এই প্রোগ্রামের হোস্ট। পুরো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব তার, কারণ ফিওনার পরিবারের দায়িত্ব পালনের মতো তেমন কেউ ছিল না। সবাই বিদেশ থাকে, আর আপন মা তো জেলে। ঘৃণায় কখনো দেখা করতেও যায় না। যার কাছে আছে সেও প্যারালাইজড, তাই বাড়ির কাউকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছে সে। অদিতির ডাক শুনে ফিওনা যুক্তিকে বলল, অনন্যার বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো, অনেক কিছুই জানার বাকি, তাই তোমাকে এক কথায় বোঝানো সম্ভব না। আমি আস্তে ধীরে তোমাকে বলবো, অনুষ্ঠানটা শেষ হোক। যুক্তি একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি স্টেজে যাও, আর শুভ কামনা তোমার জন্য। রুদিতাকে দেখো, তোমার আগে স্টেজে গিয়ে বসে আছে। ফিওনা একটু হেসে স্টেজের দিকে এগোলো। এদিকে যুক্তি রোবটের মতো দাঁড়িয়ে আছে। তার মাথায় এতক্ষণ ছিল অনন্যার অতীত নিয়ে কথা, এখন জেগেছে অনন্যার পরিচয় নিয়ে প্রশ্ন। অনন্যা বলেছে তার মা অন্যত্র বিয়ে করেছে, এরপর খুন হয়েছে, বাবাও মারা গেছে। এক বোন বিদেশ থাকে, যোগাযোগ নেই। তবে আনহারির কথা অনুযায়ী অনন্যার নিখোঁজ কয়েক বছর হবে। তাহলে অনন্যার পরিচয় কি? সে যে অতীত বলেছিল, এটা কি তাহলে মিথ্যা? আর অনন্যা যদি এদের বোন হয়, তাহলে অনন্যা কেন এখানে আসছে না? অনন্যার মনে রাখার শক্তি আছে, সেটা সে কথা বলেই বুঝতে পেরেছে। এমন না যে সে তাদের ভুলে গেছে। যদি ভুলে না যায়, তাহলে তাদের কাছে কেন আসছে না? অনন্যার নামটা ঘিরেই যেন একটা রহস্য তাকে তলিয়ে নিচ্ছে। একটা হাতের স্পর্শ কাঁধে পেল যুক্তি। পাশ ফিরে তাকিয়ে লক্ষ্য করল আনহারির হাত। আনহারির দিকে তাকাতেই আনহারি বলে উঠল, অনন্যার কথাই ভাবছেন তাই তো? যুক্তি হালকা নিঃশ্বাস ফেলে বলল, অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। অনন্যার বলা অতীতের বর্ণনা আপনাদের পরিবারের সাথে মিশছে না। অনন্যার ভাষ্যমতে তার একটাই বোন ছিল, আপনারা তো দেখছি 3 বোন। ওর বাবা মা মারা গেছে এটা বলেছিল, এখন তো দেখছি মা বেঁচে আছে। যুক্তির কথা শুনে আনহারি আরেকটু রহস্য বাড়াতে বলল, আমাদের বাবা বেঁচে আছে, তবে আমাদের দুজনের পালিত বাবা আলাদা, তারা মারা গেছে। আর আমাদের জন্মদাত্রী মা জেলে। আর ফিওনা আমাদের সৎ বোন। লাবণ্য জোহা আমার পালিত মা। সব মিলিয়ে আপনাকে পুরো কাহিনী না বললে বুঝবেন না। আপনি স্থির হয়ে অনুষ্ঠানটা উপভোগ করুন। ফিওনার বিয়ের পর সব খুলে বলবো। কথাগুলো শুনে যুক্তির মাথা আরও নড়ে গেল। কৌতূহল যেন তাকে গ্রাস করে নিল। কি বলছে কি হচ্ছে কিছুই সে মেলাতে পারছে না। আবারও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। এবারও আনহারির ডাকে তার ঘোর কাটে। আনহারি তাকে বলল, চলুন স্টেজের দিকে যাওয়া যাক। যুক্তি এগোচ্ছে ধীর গতিতে, আর আনহারি এগোচ্ছে একটু দ্রুত গতিতে। যুক্তি একটু সামনে গিয়ে থেমে যায়, আর আনহারি স্টেজে ওঠে। এদিকে ফিওনার ভেতরটাও অনন্যার কথা শুনে অস্থির হয়ে আছে। তবুও নিজেকে সামলে অনুষ্ঠান উপভোগ করছে সে। চারিদিকে জোরালো আওয়াজে গান বাজছে, একটা মুখরিত পরিবেশ। ফিওনার বন্ধুমহল কেউ ছিল না,
তাই এখানে যারা উপস্থিত তারা নাচছে, তারা সবাই ভাড়া করা। সত্যি বলতে আপন যারা আছে তারা কেউ বেঁচে নেই, কেউ হারিয়ে গেছে, আবার কেউ দেশের বাইরে। গানের আওয়াজটা হুট করেই থেমে গেল ফিওনার এক চিৎকারে। ফিওনার আচমকা এমন চিৎকারে সবাই যেন কেঁপে উঠল। ফিওনাকে বেশ অস্থির দেখাচ্ছে, শ্বাসকষ্ট বেড়েছে তার। আনহারি ফিওনাকে শক্ত হাতে ধরে বলল, তুমি কি এখনো অনন্যার কথা চিন্তা করছো? কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি ঠিক আছো? ফিওনা কাঁদো কাঁদো গলায় বলল, অনন্যাকে তো হারিয়ে ফেলেছি, নসিবে থাকলে ফিরে পাবো। আপন সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার ভালোবাসার মানুষটাও হারিয়ে গেল। 2 বছর একসাথে থেকে একে অপরকে এত কাছ থেকে চিনলাম, আর এখন বিয়ের দিন সে পালিয়ে গেল। ওর বড় বোন কল দিল, সে নাকি আমাকে বিয়ে করতে পারবে না, তাই একটা চিঠি লিখে দেশের বাইরে চলে গেছে। আচ্ছা আপা, আমার জীবনে কেন এমন হবে বলো তো? আমি কি খুব খারাপ যে এত শাস্তি পাবো? যুক্তি যতবারই স্বাভাবিক হতে চেয়েছিল ততবারই এমন অবাক করা ঘটনা তাকে অস্বাভাবিক করে তুলছে। এত অদ্ভুত ঘটনা প্যারালাল আকারে হতে সে কখনোই দেখেনি। 2 বছর সম্পর্কের পর ঠিক করা বিয়ে কি করে এভাবে ভেঙে যায়? ছেলে যদি না চাইতো আগে বিয়ে ভাঙতে পারত। আর ছেলে দেশের বাইরে গেলে নিশ্চয়ই আগেই ভিসা প্রসেসিং করেছিল। তাহলে হলুদের দিন এমন কাণ্ড ঘটানোর কি দরকার ছিল? একজন মানুষ এত ইম্যাচিওরের মতো কাজ করবে না। এখানেও কিছু না কিছু রহস্য তো লুকিয়েই আছে। এখন তো তার পুরো বিষয়টা অদ্ভুত রহস্যময় লাগছে। মনে হচ্ছে কোনো রহস্যের ফাঁদে সে পড়ে গেছে, চাইলে সব সমাধান করতে পারছে না। এদিকে ফিওনাকে আনহারি সব বুঝ দিতে লাগলো। ফিওনা বাচ্চাদের মতো কাঁদছে। উৎসব মুখরিত পরিবেশটা হঠাৎ করে মরা বাড়ির মতো নীরব হয়ে গেল। ইভেন্টের লোকেরা আনহারির এক ইশারাতেই সব খুলে নিয়ে যেতে লাগলো। গানের মাদল থেমে গেল, সবাই সবকিছু গুছিয়ে টাকার জন্য দাঁড়িয়ে আছে। আনহারি ফিওনাকে রুমে নিয়ে গেল, সেখানে শুয়ে দিয়ে সবাইকে টাকা দিয়ে বিদায় করলো। রুদিতা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার ছোট্ট মন এতটুকু বুঝতেছে যা হচ্ছে স্বাভাবিক কিছু না, তাই গুটিসুটি হয়ে সব দেখছে। সবাই চলে গেলেও যুক্তি রয়ে গেল ফিওনাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। ফিওনা বিছানায় শুয়ে এক নজরে সিলিংয়ের দিকে তাকিয়ে কাছে। আনহারি তাকে ধরতে গেলে যুক্তি আনহারিকে বাধা দিয়ে বলল, এখন তাকে কিছু বলে উত্তেজিত করার দরকার নেই। স্বাভাবিক সান্ত্বনা তার কাছে এখন বিষের মতো লাগবে। তাকে এক মনে নীরব হয়ে থাকতে দিন। লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিন। আর আমরা চলুন ঘরের ওই কোণটায় বসি। একা রেখে যাওয়া ঠিক হবে না, কারণ এসব রোগীরা সুইসাইডাল প্রবণ হয়ে যায় হুট করে। আনহারি যুক্তির কথায় কান দিল, কারণ যুক্তি একজন সাইকিয়াট্রিস্ট। সে যা বলেছে বুঝে শুনেই বলেছে। তাই তারা ঘরের এক কোণে বসল। যুক্তি তখন আনহারিকে বলল, আমাকে কি অনন্যার ব্যাপারে বলা যাবে? আনহারি হালকা গলায় বলল, বলা যাবে। কথাটা বলে একটা নিঃশ্বাস নিল, তারপর ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো এবং অনন্যার নিখোঁজ কিভাবে হয়েছিল এবং নিখোঁজ হওয়ার পরের রহস্য বলে উঠল, যা কাহিনীর নতুন একটা মোড় আনল। অনন্যার আমি দুজন যমজ বোন, তবে ভাগ্যের নির্মম পরিহাসে আমি আর সে আলাদা পরিবেশে মানুষ হয়েছি। সে মানুষ হয়েছে অজপাড়া গায়ে না খেয়ে না পড়ে, আর আমি মানুষ হয়েছি এক আনহারি ভবনের বিলাসিতায়। সৃষ্টিকর্তা আমাদের মাঝে এই কঠোর বিভাজনটা সৃষ্টি করেছিল আমাদের বাবার কর্মফলের জন্য। বাবার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একটা কাজের জন্য গিয়েছিল অনন্যা যে গ্রামে বড় হয়েছিল সেই গ্রামে। সেখানে মায়ের সাথে বাবার পরিচয় প্রেম পরিণয়। মা অবশ্য জানতো না বাবার আরেকজন স্ত্রী আছে, তাই বিয়ের পর তাদের সংসার বেশ শান্তিতে যাচ্ছিল। তবে সেই সুখ মায়ের কপালে বেশি দিন টেকেনি। আমাদের বড় মা মানে বাবার প্রথম স্ত্রী বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে জেনে ফেলে। এরপর তার শর্ত সাপেক্ষে বাবা আমার মাকে ছেড়ে চলে যায়। বাবা গোয়েন্দা বিভাগে চাকরি করত, তাই বাবার পরিচয়টা গ্রামের মানুষ জানতে পারেনি। সেজন্য বাবা চলে যাওয়ার পর বাবাকে আর খোঁজ করতে পারেনি কেউ। এরই মধ্যে মা অন্তঃসত্ত্বা হয়। মা শেষ ভরসায় বাবার একটা ঠিকানায় জানত। সেই ঠিকানায় মায়ের প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে চিঠি লিখে পাঠায়। তবে ভাগ্য সহায় ছিল না। মায়ের প্রেগনেন্সির কথা জেনে মাকে তাড়াহুড়ো করে একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দেয় আমার মামা, যাতে করে গ্রামের মানুষ যাতা বলতে না পারে। আর এদিকে মায়ের বিয়ের পর বাবার কাছে চিঠিটা পৌঁছায়। অপরদিকে বাবা জানতে পারে তার প্রথম স্ত্রী মা হতে পারবে না। অপরদিকে মায়েরও অন্যত্র বিয়ে হয়ে গেছে, তাই চাইলেও মাকে ফিরিয়ে আনা সম্ভব না। তাই বাবা চেয়েছিল
সন্তান জন্মদানের পর তার কাছে নিয়ে যেতে। কিন্তু এতে আরও সমস্যা বাড়ত, কারণ কোনোভাবে এ ঘরের লোকেরা যদি জানতো মায়ের সন্তান এ ঘরের না, তাহলে মায়ের ডিভোর্স হয়ে যেত। সেজন্য মামা বাবাকে হাত জোর করে এই বাচ্চার দাবি যেন সে না করে। এদিকে একটা সময় পর বাবা জানতে পারে মায়ের যমজ বাচ্চা হবে, তাই তিনি মামাকে অনুরোধ করে একটা বাচ্চা যেন তাকে দেই, বিনিময়ে মামাকে টাকা দিবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। মামা তাতে রাজি হয়ে যায়। সবার অজান্তে, এমনকি মায়ের অজান্তেই আমাকে তুলে দেওয়া হয় আমার বাবার হাতে, যিনি বর্তমানে আমার মামা পরিচয়ে আছেন। আমি আমার মা লাবণ্য জোহার ভাইয়ের মেয়ে। এখান থেকে কাহিনী নেয় নতুন মোড়। বাবা চেয়েছিল তার প্রথম স্ত্রীকে বলবে আমাকে সে অ্যাডপ্ট করে দেশ থেকে নিয়ে এসেছে। যেহেতু তারা বিদেশ সেটেল হয়ে গিয়েছিল, সেই জন্য আমাকে তিনি দেশ থেকে বিদেশেও নিয়ে যায়। এদিকে আমার বর্তমান মায়ের বাচ্চা সে সময় প্রসবের সময় হয়। তার শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে এমার্জেন্সিতে নেওয়া হয় বিদেশে। সেখানে তার বাচ্চা মারা যায়। আর তখনই আমার বাবা তার বোনের হাতে তার বোনের প্রাণ বাঁচাতে আমাকে তুলে দেয়, আর তার বাচ্চা মারা যাওয়ার বিষয়টি চেপে যায়। এভাবেই আমি চলে আসি এই পরিবারের মেয়ে হয়ে। আমি বড় হই বিলাসিতা ঘেরা জীবনে। অপরদিকে আমার বোন অনন্যা বড় হয় দরিদ্রতায়। আমাদের মায়ের পরের ঘরে ফিওনার জন্ম হয়। ফিওনা আমাদের সৎ বোন। এবার প্রশ্ন জাগতে পারে, আমাদের একসাথে হওয়া আর অনন্যার নিখোঁজ হওয়ার ব্যাপারটি। অনন্যা যে পরিবারে বড় হয়েছে সেটা নিম্নবিত্ত হওয়ায় মা অনন্যাকে টাকা দেখিয়ে তার থেকে দ্বিগুণ বয়সী একজন সাইকোর কাছে বিয়ে দেয়, যার কাজই ছিল বিয়ে করে মেয়েদের অত্যাচার করা। অনন্যার আগে তার দুটো বউ ছিল। সবকিছু মেনে অনন্যা চেয়েছিল সংসার করতে, তবে তার স্বামী দীপক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দেয়। এরপর অনন্যাকে পাওয়া যায় জামগাছে ঝুলন্ত অবস্থায়। সবাই এটাকে আত্মহত্যা বললেও এটা ছিল খুন, যেটা 12 বছর পর উদ্ঘাটন করা হয়। এ খুনের সাথে অনন্যার শ্বশুরবাড়ির লোকজন যুক্ত ছিল, সাথে আমাদের মা। তাই মা এখন জেলে আছে। মা খুন করেনি, তবে খুন হয়েছে দেখার পরও টাকার লোভে সবটা চেপে যায়। স্পটে মা ছিল, আর মায়ের অনন্যার প্রতি রাগ ছিল, কারণ সে সময় সে অন্তঃসত্ত্বা ছিল বলে তাড়াহুড়ো করে গরিব ঘরে বিয়ে দিয়েছিল, আর সেজন্য সে অনেক কষ্ট করেছে বাকি জীবন। ঘটনার অলৌকিকতায় সেদিন লাশ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে জানা যায় অনন্যা মারা যায়নি, সে বেঁচে আছে। কারণ অনন্যাকে শ্বাস রোধ করে খুন করার চেষ্টা চলে, তাই সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে জাম গাছে ঝুলিয়ে দিলেও তার হাত গাছের একটা ডালে ঠেকেছিল, তাই প্রাণ যায়নি। সে বেঁচে যায়, তবে সেটা অজানে রাখা হয়, কারণ অনন্যার স্বামীর পরিবার প্রভাবশালী ছিল। যদি জানতে পারে বেঁচে গেছে তাহলে আবারও মেরে ফেলবে। তাই সে সময় অনন্যার লাশ পাল্টে ভিয়ারিশ লাশ দেওয়া হয়। আর আত্মহত্যা করেছে এটা গ্রামবাসী জানার পর তার লাশ দাফন করতে দেওয়া হয়নি। কোনোরকম একটা জায়গায় তার পালিত বাবা পুঁতে দিয়েছিল, তাই লাশ পরিবর্তনের ব্যাপারটাও কেউ বোঝেনি। আর হাসপাতালে যার কাছে লাশটা পৌঁছায় সে ছিল আমার পরিচিত। আমাকে কল দিয়ে সে নিশ্চিত হয় এটা আমি কিনা। এদিকে আমি জানতে পেরেছিলাম আমার মতো একজন দেখতে আছে। সেটা জেনে গিয়েছিলাম দেশের বাইরে একটা আর্ট প্রতিযোগিতায়। সেখানে বিভোর নামের একজন অনন্যার ছবি এঁকেছিল। সেটা আমার ছবি মনে করি, তাই বিনা অনুমতিতে ছবি আঁকার অপরাধে কমপ্লেন করার পর সবটা জানি। জানতে পারি আমার মতো দেখতে তাদের গ্রামে একজন আছে। এরপর অনন্যার ব্যাপারে খুঁটে খুঁটে সব জানি। অনন্যাকে এরপর বহুদিন চিকিৎসা করিয়ে মোটামুটি সুস্থ করে আমার বর্তমান মায়ের কাছে সাজিয়ে পাঠাই। কারণ আমি দেশের বাইরে ছিলাম, ভেবেছিলাম দেশে ফিরে এসে একটা সারপ্রাইজ দেব সবাইকে। কিন্তু আমার বর্তমান বাবা, যিনি ছিলেন মানে লাবণ্য জোহার স্বামী ওয়াজিদ চৌধুরী, পরকীয়ার জের ধরে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে অনন্যাকে মেরে ফেলে। এরপর আমি আসি অনন্যার খুনের প্রতিশোধ নিতে। সে প্রতিশোধের জের ধরে ফিওনার সাথে দেখা। অবশেষে অনন্যার সাথে অন্যায়কারী সবাইকে শাস্তি দিতে সক্ষম হই। প্রতিশোধ নেওয়া শেষ হওয়ার পর আমরা অনন্যার উপস্থিতি বিভিন্ন জায়গায় টের পাই। সবসময় ভাবতাম এটা আমাদের মনের ভুল, তবে বারবার প্রমাণিত হয় এটা আমাদের মনের ভুল না। এই যে দেখুন, আপনিও দেখেছেন তাকে, তাহলে বলুন অনন্যা বেঁচে আছে, আপনার মনে হয় না? যুক্তি হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি চেম্বারে যাকে দেখেছি সে দেখতে পুরোপুরি আপনার মতোই, তবে তার অতীত তো আপনাকে বললামই। তার অতীতের সাথে আপনার বলা অতীতের কোনো মিল নেই।
তার বলা অতীত তার সাথে ঘটেছে 15 বছর আগে। তার বর্তমান বয়স 35। কিন্তু আপনার বলা ঘটনার সাথে সেই ঘটনার কোনো সাদৃশ্য নেই। বুঝতেছি না এই ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। আনহারি হালকা দম ছেড়ে বলল, আমি জানি না আপনার চেম্বারে আসা মেয়েটি সত্যি কে। অন্য নাম হলে হয়তো বলতাম, আপনার চোখে দেখার ভুল। কিন্তু নামও অনন্যা বলেছেন। তাহলে এত ভুল কি করে হবে একটা মানুষের? যুক্তির মাথাও ঘুরছে, সব তলিয়ে যাচ্ছে তার। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না সে। এর মধ্যে অনুভূমিক প্রান্ত কল দিল। যুক্তি কলটা ধরলে তিনি বললেন, আপনার রোগী এত রাতে এসেছেন। আচ্ছা, সারাদিন কি উনের সময় ছিল না? আশ্চর্য ব্যাপার, আপনার রোগী এসেছেন এত রাতে আমার কাছ থেকে চা খেতে। যাই হোক, কথা বলে দেখি, আপনাকে আমি আপডেট দিব। যুক্তি কথাটা শুনে হুড়মুড়িয়ে বলল, ওর সাথে গল্প করুন, আমি এখনই আসতেছি। কথাটা বলে ফোনটা কেটে দিল। যুক্তির এমন আগ্রহ দেখে অনুভূমিক প্রান্ত কিছুটা অবাক হলেন। কিছুটা বিস্ময় নিয়ে ফোনটা হাত থেকে টেবিলে রেখে পাশ ফিরে তাকালেন। সাথে সাথে তার বিস্ময় যেন আরও বেড়ে গেল। এদিকে আনহারিকে যুক্তি বিষয়টি খুলে বলল। আনহারির তর যেন সইছে না। সে রুদিতাকে বাসায় রেখে গেল। বাসার দুজন হেল্পিং হ্যান্ডকে ফিওনার পাশে বসতে বলল। তারপর তারা রওনা দিল অনুভূমিক প্রান্তর বাসার উদ্দেশ্যে। খুব দ্রুতই তারা পৌঁছে গেল। কিন্তু সেখানে ঘটে গেল রহস্যময় ঘটনা। সেখানে গিয়ে তারা লক্ষ্য করল সোফায় একটি মেয়ে বসে আছে, তবে সেটা অনন্যা না। অনুভূমিক প্রান্ত তার সাথে বসে চা খাচ্ছেন আর কথা বলছেন। যুক্তির উপস্থিতি টের পেয়ে সে পাশ ফিরে তাকালো। তাকিয়েই আনহারিকে দেখে একটু চমকালো। এর কারণ হলো, যখন সোফায় বসে থাকা মেয়েটি ঘরে প্রবেশ করে তখন সেটা আনহারির মতোই দেখতে ছিল। কিন্তু ফোন রাখার পর মেয়েটির চেহারা পরিবর্তন হয়ে যাওয়া তাকেও বেশ ভাবায়। তখন মনের ভুল বলে বিষয়টি এড়িয়ে যায়। অনুভূমিক প্রান্ত যুক্তির থেকে তাকিয়ে আনহারির দিকে ইঙ্গিত করে হালকা গলায় বলল, মেয়েটিকে। যুক্তি হালকা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এটা অনন্যার যমজ বোন আনহারি। কিন্তু আপনি তো বলেছিলেন অনন্যা এসেছে, তাহলে উনি কে? অনুভূমিক প্রান্ত কি বলবে বুঝতে পারছে না। এমন একটা বিষয় রোগীর সামনে বললে রোগী তাকে মানসিক বিকারগ্রস্ত ভাবতে পারে। আর একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল না, তাই সেটা তার দৃষ্টিভ্রম মনে করে এড়িয়ে যায়। কিন্তু তবু একটা কথা থাকে, যদি সেটা তার দৃষ্টিভ্রমই হয় তাহলে সে কেন আনহারির মতো দেখতে মেয়ে দেখেছিল? কারণ আনহারির মতো কাউকে তো সে আগে দেখেনি। সে দেখলে যে কোনো একটা কমন ফেস দেখতে পারত। সব যেন গলিয়ে যাচ্ছে তার। তবুও নিজেকে স্বাভাবিক করে যুক্তিকে উত্তর দিল, তুমি তো আমাকে ওনার কথাই বলেছিলে, উনি তো অনন্যা। যুক্তি অবাক হয়ে গেল। অনুভূমিক প্রান্তর কথা শুনে বিস্ময় নিয়ে বলল, উনি কেন অনন্যা হবে? অনন্যা দেখতে আনহারির মতো। আমার চেম্বারে যে এসেছিল তিনি সে নয়। এদিকে সোফায় বসে থাকা মেয়েটি আপন মনে চা খাচ্ছে। এখানে কি নিয়ে কথা হচ্ছে এতে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো করেই চা খেয়ে যাচ্ছে। যুক্তি মেয়েটির দিকে তাকালো। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? সেদিন তো আপনি আমার চেম্বারে যাননি। আপনাকে তো আমি চিনি না। আর আপনি স্যারের ঠিকানা কোথায় পেয়েছেন? স্যারের ঠিকানা তো আমি অনন্যাকে দিয়েছিলাম। কে আপনি যে আমার নাম করে স্যারের বাসায় এত রাতে চা খেতে এসেছেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চিনেন কি করে? মেয়েটির পাল্টা উত্তর আসলো। মেয়েটির উত্তর শুনে যুক্তি নিজেই থমকে গেল। মেয়েটি উত্তরে বলল, আপনাকে তো আমি দেখিয়েছিলাম, আমি অনন্যা। আর আপনি তো ওনার ঠিকানা দিয়েছিলেন। আমার এত রাতে একা একা বাসায় ভালো লাগছিল না, তাই ওনার সাথে একটু চা খেতে এসেছিলাম। আপনি আমাকে চিনতে কেন পারছেন না? যুক্তির মাথা থেকে বিষয়টা ছড়ছেই না। সে একটু রুড হয়ে বলতে লাগলো, আপনি অনন্যা না। অনন্যা অন্য একটা মেয়ে। আপনি অনন্যা সেজে এসেছেন। আমি কি পাগল নাকি যে আমি চিনতে পারবো না? আমি তো মানসিক রোগী না, বরং রোগীর চিকিৎসক। আমাকে ফাঁকি দেওয়া এত সহজ না। বলুন অনন্যা কোথায়? আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ কথা না। আবারও বলছি, বলুন অনন্যা কোথায়? যুক্তি কথাগুলো বলতে বলতেই হুট করে আক্রমণাত্মক হয়ে ওঠে। মনে হচ্ছিল তাকে কেউ হিপনোটাইজ করেছে। নিজের ওপর তার কন্ট্রোল চলে যায়। সে হুট করে মেয়েটির গায়ে হাত তুলতে চলে যায়। যুক্তির এই অবস্থা দেখে অনুভূতিক্রান্ত আর আনহারি তাকে ধরে একপাশে নিয়ে আসে। সে আরও উদ্ধত হয়ে যায়। তাকে অনুভূমিক প্রান্ত সান্ত্বনা দিতে বলে, তুমি শান্ত হও, আমি বিষয়টি দেখছি। মিনিট দুয়েকের মধ্যে যুক্তি একদম সুস্থ হয়ে যায়।
সে স্বাভাবিক হয়ে অনুভূমিক প্রান্তকে জিজ্ঞেস করল, আমাকে ধরে এভাবে বসে আছেন কেন? আর মেয়েটি কোথায়? আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই মেয়েটি সেই মেয়ে না। বলেই পাশ ফিরে তাকালো। তিনজনেই লক্ষ্য করলো মেয়েটি আর নেই সেখানে। তিনজনেই কিছুটা অবাক হলো। তাদের ধারণা মেয়েটি যুক্তিকে সামলানোর সময় চলে গিয়েছে সুযোগ পেয়ে। যুক্তিকে আনহারি বলে উঠল, হঠাৎ করে তোমার কি হয়েছিল? এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেলে? তুমি কি এখন ঠিক আছো? যুক্তি নিজেও বুঝতেছে সে কেন এমন করল। আর এটাও তার মাথায় ঘুরছে, এ যদি অনন্যা হয় তাহলে তার চেম্বারে কে এসেছিল। সব কিছুই তালগোল পাকিয়ে যাচ্ছে তার। যুক্তি হালকা গলায় উত্তর দিল, আমি জানি না আমি কেন এমন করেছি। তখন অনুভূমিক প্রান্ত যুক্তিকে সান্ত্বনা দিয়ে বলল, এখানে আমাদের তিনজনেরই হয়তো হ্যালোসিনেশন হয়েছে। কিছু কিছু মানসিক রোগ আছে যা সবার মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে। তোমার চেম্বারে হয়তো এই মেয়েটি এসেছিল। তার যে রোগটা, সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সেই মুহূর্তে দখল করে ফেলেছিল। সেজন্য হয়তো তুমি তাকে আনহারির মতো কল্পনা করেছিলে। এখন এটা মনে আসতে পারে, তুমি তো আনহারিকে আগে দেখোনি, তাহলে এরকম কল্পনায় কেন আসবে? মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটে যেটার ব্যাখ্যা থাকে না। এই যে ধরো, আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি, দেখা যায় কিছুদিন বা কিছু বছর পর আমাদের সাথে একই জিনিস ঘটে। এটাও ঠিক এরকম। এখানে তুমি অনন্যার মতো কাউকে কল্পনা করেছিলে, আর সে সত্যি সত্যি বাস্তবে আনহারি হয়ে চলে এসেছে। আর সেটা এসেছে খুব দ্রুত। তাই অদ্ভুত লাগছে তোমার কাছে বিষয়টি। যদিও অনুভূমিক প্রান্ত নিজেও জানে বিষয়টিতে করার রহস্যে মিশে আছে, তবুও যুক্তির মনোযোগ সরাতে এগুলো বলা। যুক্তি একটু স্বাভাবিক হলো। যুক্তি স্বাভাবিক হলে আনহারি যুক্তিকে বাসায় যাওয়ার প্রস্তাব দেয়। আনহারির প্রস্তাব মেনে যুক্তি রাতেই অনুভূমিক প্রান্তকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কারণ রুদিতাকেও সে বাসায় রেখে এসেছে। ফিওনাও অসুস্থ, তাড়াতাড়ি বাসায় যাওয়া জরুরি। আনহারি গাড়ি ড্রাইভ করছে। যুক্তি আনহারিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার কি মনে হচ্ছে সত্যি আমরা সবাই হ্যালোসিনেট করছি? আনহারি গাড়ি চালাতে চালাতে বলল, কিছুই বুঝতে পারছি না। যতবার অনন্যার উপস্থিতি আমি টের পেয়েছি, ততবারই কিছু অদ্ভুত বিষয় ঘটেছে। আজকেও ঘটল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষটা আমাদের সামনে আসতে চাচ্ছে না, তাকে আসলে জোর করে আনা সম্ভব না। আমার মনে হয় অনন্যা বেঁচে থাকলেও আমাদের সাথে সে লুকোচুরি খেলেই মজা পাচ্ছে। আর যদি মারা যায় তাহলে অন্য কেউ আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। কিছু তো একটা আছে, যেটা গত 3 বছরেও আমি বুঝতে পারছি না। হয়তো ওইভাবে ঘাটিনি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন মনে হচ্ছে একটু ঘাটাঘাটি প্রয়োজন। তোমার চেম্বারে এসে অনন্যা যে অতীত বলেছে সেটা তো বানোয়াট। এদিকে আবার এখানে অন্য একটা মেয়ে নিজেকে অনন্যা দাবি করছে। সব কিছু এলোমেলো লাগছে। এসব নিয়ে না ভাবি আজ, কাল থেকে এসব নিয়ে ভাবা শুরু করব। এদিকে কখন যে তাদের মধ্যে সম্বোধন আপনি থেকে তুমি হয়ে গেছে তাদেরই হয়তো খেয়াল নেই। দুজনে দুজনকে বেশ আপন লাগছে। গাড়িটা হালকা ব্রেক কষে দাঁড়ালো। পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। আনহারি গাড়ির হর্ন বাজাতে লাগলো, কিন্তু কেউ গেট খুলতে আসছে না। কিছুটা রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে লক্ষ্য করলো গেটের তালা খোলা, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। সে গেটটা খুলে আবার গাড়িতে উঠল। গাড়িটা বাড়ির ভেতর নিল। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এ সময় লোডশেডিং হওয়ার কথা না। আশেপাশের বাসাগুলোতে কারেন্ট আছে বোঝাই যাচ্ছে। আর এখানে লোডশেডিং হলেও জেনারেটর, আইপিএস, অটো জ্বলে উঠত। আনহারির কাছে বিষয়টা ভালো ঠেকছে না। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে যুক্তিকে সাথে নিয়ে বাড়ির ভেতরটায় যেতে লাগলো। বাড়ির ভেতরে ঢুকে আনহারির শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, কারো সারা শব্দ নেই। আনহারি কোনোরকম মোবাইলের টর্চ জ্বালিয়ে আইপিএসটা অন করলো। ঘরের লাইটগুলো জ্বলে উঠল। সে লক্ষ্য করলো কেউ একজন কারেন্টের মেইন সুইচটা অফ করে দিয়েছে। সে দ্রুত মেইন সুইচ অন করলো। রুদিতা ড্রয়িং রুমের একটা টেবিলের নিচে গুটিসুটি মেরে বসে কাঁপছিল। মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? কারণ ড্রয়িং রুমের সব স্বাভাবিক ছিল। রুদিতা আলো জ্বলতেই যুক্তিকে দেখে দৌড়ে আসলো। যুক্তিকে জড়িয়ে ধরে রাখল। আনহারি রুদিতাকে ধরতে গেলে সে আনহারিকে ভীষণ ভয় পেতে লাগল। বিষয়টি আনহারি বুঝতে পেরে রুদিতার কাছে আর গেল না। সে সরাসরি বাড়ির প্রতিটা ঘর খোঁজ করতে লাগলো কিছু হয়েছে কিনা। প্রথমে গেল তার মার লাবণ্য জোহার ঘরে। লাবণ্য জোহা ঘুমাচ্ছে।
এখানে কিছু হয়েছে সে ব্যাপারে সে হয়তো কিছুই বুঝতে পারেনি। পারলে এভাবে শান্তিতে ঘুমাতো না। এবার সে ফিওনার রুমে গেল। ফিওনা বেহুশ হয়ে পড়ে আছে, তার সাথে তার হাত পা বাঁধা। আনহারির কাছে ব্যাপারটা কেমন জানি বিঘ্নটে লাগছে, কারণ ঘরে কি এসেছিল বুঝতে পারছে না। কোনোরকম চুরির আভাস পায়নি সে। সে সাথে ঘরের সব জিনিসপত্র যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে। এবার আনহারি প্রবেশ করলো তার রুমে। তার রুমে যেতেই সে চমকে উঠল। একমাত্র তার রুমেই ভাঙচুর হয়েছে। তার রুমে লণ্ডভণ্ড হয়ে আছে। সে সাথে সাথে বাসার দুই দারোয়ান আর বাসার দুই আয়ার হাত মুখ বেঁধে এই রুমে ফেলে রেখেছে। আনহারি দ্রুত গিয়ে দারোয়ানগুলোর হাত পা খুলল। তারপর আয়া দুজনের মানসিক অবস্থা এতই খারাপ ছিল যে তারা রুমের যেভাবে বসা ছিল বাঁধন খুলে দেওয়ার পরও সেভাবে বসে আছে। দারোয়ানগুলো বাঁধন খোলার পর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হাত দিয়ে ইশারা করলো পানি খাবে তারা। আনহারি দ্রুত পায়ে ডাইনিং রুমে গিয়ে পানি এনে তাদের দিল। তারা চারজনেই আনহারিকে দেখে ভয় পেতে লাগলো। আনহারি বিষয়টি বুঝতে পেরে দারোয়ানকে জিজ্ঞেস করলো, তোমরা কি আমাকে ভয় পাচ্ছ? আর তোমাদের এখানে কে বেঁধে রেখেছে? কে এসেছিল? কারা এমন করেছে? তারপর দারোয়ানগুলো উত্তরে যা বলল সেটা এক রোমাঞ্চকর থ্রিল ঘটনার রূপ নিল। তারা উত্তরে বলল, আপনি বের হওয়ার আধা ঘন্টা পর আপনি এবং আপনার সাথে দুজন ছেলে বাসায় আসে। আমরা ভেবেছি গাড়ি হয়তো নষ্ট হয়ে গেছে, তাই আপনি হেঁটেই বাসায় ফিরেছেন। আপনার সাথে কে আছে সেটা তো জিজ্ঞেস করার স্পর্ধা রাখি না আমরা। সশরীরে আপনি নিয়ে আসছেন মানে আপনাদের পরিচিতই হবে। আপনি তাদের নিয়ে রুমে প্রবেশ করার প্রায় ২০ মিনিট পর আমাদের ভেতরে যেতে বলা হয়। আপনার সাথে আসা দুজন ভদ্রলোকের মধ্যে একজন আমাদের ডেকে ভেতরে আনে। আমরা আসতেই দুজন মিলে আমাদের বেঁধে ফেলে। এরপর আপনি আলমারি খুলে কি যেন দেখেন। দেখার পর আপনার ইশারায় লোক দুজন ঘরের সকল ছবি ভেঙে দেয়। এরপর চলে যায়। আপনিও বের হয়ে যান। আয়াদের জিজ্ঞেস করলেও তারা একই বয়ান দেয়। আনহারির মাথা ঘুরছে। তাহলে কি অনন্যা এসেছিল? কারণ সে তো আসেনি। সে ছিল অনুভূমিক প্রান্তর বাসায়। তাহলে যে এসেছিল সে নিশ্চয়ই অনন্যা। আমাদের সাথে হয়তো কেউ মাইন্ড গেম খেলছে, না হয় অনন্যা নিজেই আমাদের সাথে কোনো কিছুর অভিমান ঝাড়ছে। আনহারি আয়াদের আর দারোয়ানদের জিজ্ঞেস করলো, তোমরা কি পাশে যারা ছিল, মানে বাকি দুজন লোকের বর্ণনা দিতে পারবে? আয়াগুলো বলে উঠল, তাদের মুখে মাস্ক ছিল, তাই তারা দেখতে কেমন তা আমরা জানি না। আনহারি কিছুটা রেগে দারোয়ানকে বলল, এ গরমে এভাবে দুজন লোক এসেছে আর তোমরা ঢুকে দিয়েছ, একটু বাধা দিলে না? তারা কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আপনার সাথে তারা এসেছিল, তাহলে বাধা দেই কি করে? আমরা তো এখনোই বুঝতে পারছি না আপনি এসেছিলেন নাকি অন্য কেউ। আনহারি হালকা একটা ঢোক গিলে তাদের রেস্ট নিতে বলল। এরপর যার যার কাজে যেতে বলল। যুক্তি সব শুনেই গেল। রুদিতা ভয় পেয়ে যাওয়ায় তাকে আর কিছু জিজ্ঞেস করা হলো না। যুক্তিকে আনহারি বলল, তুমি পাশের রুমে একটু বিশ্রাম করো, আমি পুলিশকে ইনফর্ম করি। বিষয়টার শেষ প্রান্তে আমি গিয়েই ছাড়ব। এতদিন তো সব মনের ভুল ভেবে ছেড়ে দিয়েছিলাম, এখন মনে হচ্ছে এটা মনের ভুল না, আমার সাথে বড় কোনো খেলা চলছে। হয়তো অনন্যা নিজেই সেটা করছে। এর কারণ তো আমাকে খুঁজে বের করতেই হবে। কিছু তো একটা রহস্য আছে। আমাদের ওপর হয়তো তার কোনো একটা রাগ আছে, তাই বুদ্ধি করে এমন করেছে। অনুভূমিক প্রান্তর কাছে অন্য একটা মেয়েকে অনন্যা সাজিয়ে নিয়ে গেছে, যাতে করে আমরা সেখানে চলে যাই আর সে যেন সেই মুহূর্তে এখানে আসতে পারে। আর যেহেতু সে দেখতে আমার মতো, সেহেতু এখানে ঢুকতে কেউ তাকে বাধা দিবে না। আর সেটাই হলো। কিন্তু সে কেন এসেছিল? শুধুমাত্র আমার ছবিগুলোর ওপর রাগ ঝাড়তে এসেছিল, নাকি আরও অন্য কোনো কারণ ছিল? সবগুলো প্রশ্নের উত্তর আমিই চাই। যুক্তি আনহারির কথা শুনে একটা লম্বা নিঃশ্বাস নিল। না চাইতেও সে যেন রহস্যের ফাঁদে চলে এসেছে। যুক্তির এখন রুদিতাকে ইজি করতে হবে, তাই রুদিতাকে নিয়ে পাশের রুমে চলে গেল। এদিকে আনহারি পুলিশকে কল দিয়ে সবটা জানালো। পুলিশ আনহারির কল পেয়ে ঘটনাস্থলে এসে সবটা শুনে অবাক হলো। কারণ পুলিশের প্রশ্ন, আপনার যমজ বোন মারা গেছে, তাহলে সে আবার বেঁচে ফিরে কি করে? আচ্ছা, আমরা তো ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে এসেছি, তাই সেটা করে চলে যাচ্ছি। আপনার কেসটা আমাদের কাছে জটিল লাগছে। আমরা এই বিষয় নিয়ে আমাদের সিনিয়র অফিসার আনামের সাথে কথা বলবো। এবার উঠি আমরা। আনহারির পুলিশদের বিদায় দিয়ে ড্রয়িং রুমের দেয়ালে তাকাতেই একটু চমকে উঠল।
সে খেয়াল করল অনন্যার একটা স্থির চিত্র বিভোর এঁকেছিল, সেটা টানানো ছিল ড্রয়িং রুমে। সে সেটা নিয়ে গেছে, অথচ একই রকমের আঁকা আনহারির চিত্র রেখে গেছে। তাহলে এটা জানান দেয় অনন্যা বেঁচে আছে। কিন্তু অনন্যা কেন তাদের উপর হামলে পড়ছে, এটাই মূল বিষয়। এদিকে আয়ারা পুলিশ যাওয়ার পর ঘর পরিষ্কার করে ফেলল। আনহারি নিজের ঘরে এসে এসবই ভাবতে লাগলো। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল সে। ফজরের আজানে তার ঘুম ভাঙল। উঠেই ঘরে কিছুক্ষণ পায়চারি করল, তারপর আবার নিজের জায়গায় এসে বসল। কিছুক্ষণ বসে থেকে লাবণ্য জোহার ঘরে গেল। লাবণ্য জোহার রুমে গিয়ে ডায়াপার চেঞ্জ করে দিল তার। কারণ সার্বক্ষণিক নার্স 3 জন ছিল। রাতে যার ডিউটি করার কথা ছিল সে আসতে পারেনি তার অসুস্থতার জন্য। তাই আনহারি নিজে লাবণ্য জোহাকে পরিষ্কার করে নাস্তা খাইয়ে দিল। লাবণ্য জোহা কেবল শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না, কথাও সে বলতে পারে না। লাবণ্য জোহাকে খাইয়ে সে তার রুমে আসলো। ততক্ষণে 7টা বেজে গেছে। বাসার বাকিরা উঠল। ফিওনা একটু স্বাভাবিক হলো। গতরাতের ঘুমটাকে একটু মানিয়ে নিতে সহায়তা করেছে। বাস্তবতাকে মেনে নিয়েছে সে। যুক্তি আনহারিকে বলল, আমার যেতে হবে। আজকে কোনোভাবে হাসপাতাল থেকে লিভ নিলেও কাল পারবো না। আর রুদিতাও ভীষণ ভয় পাচ্ছে, তাই চলে যাওয়াই ভালো হবে। আনহারি যুক্তিকে বলল, নাস্তা খেয়ে তারপর যাও। সবাই একসাথে নাস্তা করলো। ততক্ষণে 10টা বেজে গেছে। আনহারির মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটি হলো তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 80 লাখ টাকা উইথড্র করা হয়েছে। আনহারির চমকে গেল মেসেজটি পেয়ে। সে দ্রুত ব্যাংকে কল দিলে তারা চাঞ্চল্যকর তথ্য দিল। কারণ তাদের ভাষ্যমতে কিছুক্ষণ আগে সে নিজে টাকা তুলে নিয়ে গেছে। আনহারি কথাটা শুনে দম ধরে বসে রইল কিছুক্ষণ। তারপর সে দ্রুত ব্যাংক কর্মকর্তাকে বলল, ব্যাংকে যে গিয়েছে সে তার যমজ বোন, সে যেন তার থেকে টাকাটা দ্রুত উদ্ধার করে। ব্যাংক কর্মকর্তা শিহাব আনহারির কথা শুনে চমকে গেল। সে ফোনটা না কেটে নিজের কক্ষ থেকে দৌড়ে বের হলো। কিন্তু ততক্ষণে অনন্যা চলে গেছে টাকা নিয়ে। শিহাব আনহারিকে বিষয়টি জানালো। আনহারি চুপসে গেল, তার শরীর কাঁপছে। একসাথে এতগুলো টাকা অনন্যা নিয়ে কী করবে? আদৌ কি এটা অনন্যা, নাকি অন্য কেউ অনন্যা সেজে এমন করছে? তার সাথে তো অনন্যার শত্রুতা ছিল না, বরং সে আরও অনন্যাকে বেটার লাইফ দিয়েছিল। তাহলে অনন্যা কেন তার সাথে এমন করছে? সে নিজেকে সামলাতে চেয়েও পারছে না। এতগুলো টাকার শোক সে সহ্য করতে পারছে না। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে তার। তার বাবার মৃত্যুর পর পুরো বিজনেসটা সে দাঁড় করিয়েছে। তাই এই টাকার মূল্য সে জানে। কতটা কষ্ট করে টাকা ইনকাম করতে হয় সেটা তার অজানা নয়। যুক্তি আনহারির চোখে পানি দেখে বলে উঠল, এনিথিং রং? আনহারি কাঁদতে কাঁদতে সবটা খুলে বলল। ফিওনারও কথাগুলো শুনে মনে হচ্ছে যে এ কাজ করছে সে অনন্যা না, সে অনন্যার বেশ ধরে অন্য কেউ। হয়তো লুটপাটের জন্যই এই 3 বছর পরিকল্পনা করেছে। সে নিজেকে সামলে আনহারিকে বলল, ব্যাংকে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে। আমরা যদি সিসি ক্যামেরা দেখি তাহলে তো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ফিওনার কথা শুনে যুগকেও একমত পোষণ করে বলল, আমাদের উচিত এখনই থানায় জানানো এবং এরপর ব্যাংকের সিসি ক্যামেরা চেক করা। তাহলে কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। আনহারি থানায় কল দিতে যাবে, এর মধ্যেই আনহারির মোবাইলটা বেজে উঠল। সে বুঝতে পারছে না কি এই মুহূর্তে অচেনা কারোর সাথে কথা বলার ইচ্ছাও তার নেই। তাই কলটা কেটে দিল। কল কাটার সাথে সাথে আবারও কল আসলো। সে এবার বাধ্য হয়ে কল ধরতেই ওই পাশ থেকে একজন বলে উঠল, আমি পুলিশ অফিসার আনাম। এই মুহূর্তে থানায় না থাকায় আমার থানার নম্বর দিয়ে কল দিতে পারিনি, তাই আমার ব্যক্তিগত নম্বর দিয়ে কল দিলাম। আমি আপনার কেসটার সম্পর্কে জেনেছি। আমার কাছে বিষয়টি বেশ জটিল মনে হয়েছে। আপনি চাইলে আমি আপনার সাথে দেখা করতে চাই। এ যেন মেঘনা চাইতে জল। আনহারি ঢোক গেলে উত্তর দিল, আমার বোন অনন্যা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছে 80 লাখ। আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করুন। আর আমাদের সন্দেহ সে আমাদের বোন অনন্যা না, সে হয়তো অন্য কেউ হবে। তবে অনন্যা সে যে আমাদের সাথে মাইন্ড গেম খেলছে, আর লুটপাতের জন্যই হয়তো সে এই কাজ করেছে। আর দ্বিতীয়ত, সে আমার বাসায় এসে আলমারি থেকে আমার ব্যাংক কার্ড আর চেকটা সরিয়েছে। আমি বিষয়টি তখন খেয়াল করতে পারিনি, মাত্র খেয়াল করলাম। আপনি কোথায় আসতে চান বলুন, আমি এক্ষুনি আসছি। অফিসার আনামের কপালটা কুঁচকে গেল কথাগুলো শুনে। সে হালকা গলায় বলল, আপনি সরাসরি ব্যাংকে আসুন। সেখানের কাজ শেষ করে আমরা কোথাও বসবো। আনহারি কলটা কেটে যুক্তিকে বলল, বোন,
তোমার কোনো আপ্যায়ন আমি করতে পারলাম না। এমন এমন ঘটনা ঘটছে যাতে করে নিজের মাথায় ঠিক রাখতে পারছি না। আমি এখন ব্যাংকে যাব, তুমি চাইলে এখানে থাকতে পারো। যুক্তি হালকা হেসে উত্তর দিল, আমি ঠিক আছি, এত কিছু করা লাগবে না। না চাইতেও এই অসমাপ্ত ঘটনায় আমি জড়িয়ে গিয়েছি। যদি কোনো হেল্প লাগে আমাকে বলবে, আমি চেষ্টা করব। আর এখানে থাকা হবে না। রুদিতার বাবা বিদেশ থেকে কয়েক দিনের মধ্যে চলে আসবে। তাছাড়া রুদিতার স্কুল, আমার চেম্বার সব মিলিয়ে চাইলেও এখানে থাকা সম্ভব না। আমি আমার বাসাতেই বেশি কমফোর্ট ফিল করব। তাই আমরা বাসায় চলে যাব। একটা কাজ করা যেতে পারে, একসাথে যাওয়া যেতে পারে। আনহারি মাথা নাড়িয়ে কেবল সম্মতি প্রদান করল। এরপর আনহারি ফিওনার দিকে তাকিয়ে বলল, নিজের খেয়াল রাখিস। নিজেকে শেষ করে দিয়ে আমাকে একা করে দিস না। আমার জীবনে আর আপন বলতে কেউ নেই। প্রিয় স্বামীর ধোকা, আপন বাবার আদর না পাওয়া, পালিত বাবার মুখোশ বের হয়ে আসা, আপন মায়ের জেল, আর পালিত মায়ের অসুস্থতা, সব মিলিয়ে আমি বেশ ছন্নছাড়া। আজ যদি আমার মেয়ের টুলটুলকে ফিরে পেতাম, তাহলে দুনিয়ার সকল অসুখ ভুলে সুখে থাকতে পারতাম। কিন্তু সে উপায়ও নেই। বলা বাহুল্য যে আনহারির 1 বছরের সন্তান হারিয়ে যায়। এরপর থেকে আনহারি পাগলের মতো হয়ে যায়। সে সময় তার স্বামীর সাপোর্ট না দিয়ে উল্টো সন্তান হারানোর সকল দোষ তার ঘাড়ে চাপিয়ে দেয়। আর সেই সূত্র ধরেই তারা আলাদা থাকা শুরু করে। যদিও ডিভোর্স হয়নি, তবে আলাদা থাকে। সে যেন আরেক রহস্য মোড়ানো ঘটনা। ফিওনা আনহারির কথা শুনে তার হাতটা ধরে বলল, আমি কিছুই করব না। এর শেষটা না দেখে নিজেকে শেষ করব না। কথা দিলাম তোমার পাশে থাকব। তুমি যাও। যদি সে অনন্যা হয়ে থাকে, তাহলে কেন এরকম করছে এটা আমাদের জানতে হবে। আর যদি অনন্যা না হয়ে অন্য কেউ হয়ে থাকে, তাহলে জানতে হবে তার মূল মোটিভটা কি, কেন সে অনন্যা সেজে এমন করছে। আনহারি ফিওনার কথা শুনে তার মাথায় হাত বুলিয়ে বাসা থেকে বের হলো। দারোয়ানকে কড়া করে নিষেধ করলো যেন তার মতো দেখতে কেউ আসলেও সহজে যেন ঢুকতে না দেয়, একমাত্র সে যদি তার হাতে থাকা কাগজটা না দেখায়। এখানে আনহারি একটা কোড ব্যবহার করেছে। সে তার হাতে থাকা কাগজে কয়েকটা সংখ্যা লেখে। পরবর্তীতে সে আসল আনহারি নিশ্চিত হতে সে এই সংখ্যাগুলোই বলবে। যদি বলতে না পারে, তাহলে বুঝতে হবে সে আনহারি না। তাকে যেন তখন আটক করে রাখা হয়। এই কথাগুলো সে ইশারা ইঙ্গিতেই দারোয়ানগুলোকে বুঝিয়ে দেয়। সে চাচ্ছিল না যুক্তিও এই বিষয়গুলো জানো, কারণ এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা সবটা বলে দেওয়া বোকামি। যুক্তিকে নিয়ে আনহারি গাড়িতে উঠল। গাড়িটা চলতে লাগলো। মাঝপথে যুক্তিকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে সে চলে গেল ব্যাংকে। সেখানে আগে থেকেই অফিসার আনাম অপেক্ষা করছিল। আনহারে গাড়ি থেকে নামতে দেখে সে বলে উঠল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তবে আপনি আসার আগে আমি একটা কাজ করেছি। সিসিটিভি ফুটেজটা চেক করেছি। সেখানে একটা বিষয় লক্ষণীয়। মেয়েটার সাথে আমার পুরোপুরি সাদৃশ্য রয়েছে। এমনি আপনার কপালে থাকা দাগটাও মেয়েটির কপালে আছে। এ কথা শুনে আনহারি একটু চমকালো, কারণ তার এই কাটা দাগটা হয়েছে 1 বছর আগে। তার সন্তান হারানোর পর সে যখন তার স্বামীর সাথে কথা কাটাকাটি করে, তখন তার স্বামী রাগে ফুলদানি ছুঁড়ে মারে। সেই ফুলদানিটা তার কপালে এসে লাগে, যার জন্য তার এমন দাগ হয়। তাহলে অনন্যার কি করে একই রকম দাগ হয়েছে? তার মাথাটা ঝিমঝিম করছে এসব ভেবে। তবুও নিজেকে সামলে সে বলে উঠল, আমিও সিসি ক্যামেরাটা দেখতে চাই। আমি দেখতে চাই সে কি সত্যি অনন্যা কিনা, নাকি অন্য কেউ আমার বেশ ধরে এমনটা করছে। অফিসার আনাম আনহারির কথা শুনে তাকে নিয়ে ব্যাংকে প্রবেশ করলো। ব্যাংক ম্যানেজারের রুমে গিয়ে দুজন বসলো। তার সামনেই সিসিটিভি ফুটেজটা আরেকবার অন করা হলো। এবার সিসিটিভি ফুটেজটা সে ভালো করে দেখতে লাগলো। মেয়েটা ঠিক তার মতো করে ব্যাংকে প্রবেশ করেছে। মেয়েটা একদম আনহারির মতো। তার চালচলনও একই রকম। সে যেভাবে ব্যাংকে আসে, কথা বলে, মেয়েটাও ঠিক সেভাবেই কাজ করছে। তারপর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। সে একটু দ্রুত পায়ে হেঁটে ব্যাংক থেকে বের হলো। ঠিক এ সময় আনহারের নজর গেল মেয়েটির হাতের দিকে। হাতের দিকে তাকাতে তার দম বন্ধ হয়ে যেতে লাগলো। সাথে সাথে তার প্যানিক অ্যাটাক হয়ে গেল। আনহারিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফিওনা বিষয়টা জানার পরপরই হাসপাতালে ছুটে যায়। অফিসার আনামও সেখানে ছিল তখন। ফিওনা সরাসরি অফিসার আনামকে জিজ্ঞেস করল, আপনি কি অফিসার আনাম? ফিওনার তাকে চিনতে সুবিধা হয়েছে, কারণ সে আসার আগে অফিসার আনামের ডিটেলস এবং ছবি দেখে এসেছিল। তাই আনামকে চিনতে তার অসুবিধে হয়নি।
অফিসার আনাম হালকা গলায় বলল, আনহারি একদম স্বাভাবিক ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছিলাম। এমন সময় সে হয়তো সিসিটিভিতে কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই এমনটা হয়েছে। ডাক্তার এমনটাই বলেছে। এখনও জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার বলেছে সে এখন বিপদমুক্ত। ফিওনা বুঝতে পারছে না কি হয়েছে। বাকি দেখেছে আনহারি। সে অফিসার আনামকে বলল, ভিডিও ফুটেজটা কি সাথে আছে? আমি কি দেখতে পারি? অফিসার আনাম সম্মতিসূচক ইশারা দিয়ে মোবাইলটা বের করে ভিডিওটা দেখালো। ফিওনা বেশ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখে শেষ করলো। তার মোলায়েম গলায় বলল, আনহারির অনন্যার হাতের পোড়া দাগটা দেখে প্যানিক অ্যাটাক হয়েছে। আনহারির অনন্যা হাতের পোড়া দাগটা দেখে প্যানিক অ্যাটাক হয়েছে। সে পোড়া দাগ নিতে পারে না বিষয়টা এমন না, তবে লাভ শেষে পুরো দাগ দেখেই এমন হয়েছে তার। তার মেয়ে টুলটুল 1 বছর আগে হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। যেদিন সে হারিয়ে যায় সেদিন টুলটুলের আয়ার হাতে কিডন্যাপার এমন পোড়া দাগ করে দিয়েছিল। সে টুলটুলকে হন্তদন্ত হয়ে খোঁজার পর টুলটুলের আয়ার কাছে কাহিনী জানতে চায়। তখন টুলটুলের আয়ার নীরা বলে সে এবং টুলটুল মাঠে খেলছিল। এর মধ্যে একজন এসে টুলটুলকে নিয়ে যেতে চায়। সে সময় বাধা দিলে তাকে এমন দাগ করে দেয়, এবং সে কিডন্যাপার নাকি টুলটুলের হাতেও এমন দাগ করে দেয়। টুলটুলের হাতে এমন দাগ করে দেয় শোনার পর সে নীরার হাতের দিকে তাকিয়ে দাগটা ভালো করে খেয়াল করে। খুব বাজেভাবে পোড়া দাগ ছিল। আপার মাথায় চলে যায়, না জানি এই দাগ করার সময় তার মেয়ে কতটা কষ্ট পেয়েছে। এ বিষয়টা ভেবে কষ্টে তার প্যানিক অ্যাটাক হয় সেই সময়। কারণ টুলটুল বেশ আদরে বড় হয়েছিল, আর আপার মধ্যমণি ছিল। আজকে আপার এই কাটা দাগ দেখে প্যানিক অ্যাটাক হয়েছে আমি নিশ্চিত। এখন তো মনে হচ্ছে অনন্যার সাথে আরও অনেক রহস্য জড়িয়ে আছে। আপার বাচ্চা হারানোর রহস্য জড়িয়ে আছে। আর সবচেয়ে বড় বিষয়, আমার ধারণা মেয়েটি অনন্যা না। এর নিশ্চয়ই কোনো আর্টিফিশিয়াল কিছুর মাধ্যমে চেহারা পরিবর্তন করে অনন্যার মতো হয়েছে, আর আনহারির অভ্যেসগুলো রপ্ত করেছে। যেমন ভিডিওতে দেখা যাচ্ছে সে বারবার নাকে হাত দিচ্ছে, কানের কাছের চুলগুলো টেনে যাচ্ছে। এই কাজগুলো আনহারির দিকে লক্ষ্য করলেও আপনি দেখবেন। তবে এই কাজগুলো অনন্যা করতো না। এমনিও অনন্য না, এটা আমার ধারণা। কারণ অনন্যাকে আনহারির পালিত বাবা অজিত চৌধুরী আনহারি ভেবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। সুতরাং অনন্যা মৃত। এরপর যে এ কাজ করতেছে সে কেবল টাকা হাতিয়ে নেওয়ার লোভে করছে। অফিসার আনাম যেন গোলক ধাঁধায় তলিয়ে যাচ্ছে। কি হচ্ছে মিলানোর আগেই ডাক্তার এসে জানালো আনহারির জ্ঞান ফিরেছে। অফিসার আনামের কথা শুনে ফিওনাকে যেতে বলল আনহারির সাথে দেখা করার জন্য। তার কাছে মনে হয়েছে ফিওনাকে দেখলে আনহারি একটু কমফোর্ট ফিল করবে, কারণ কাছের মানুষ পাশে থাকলে একটা শক্তি কাজ করে মনে। ফিওনা অফিসার আনামের সায় পেয়ে আনহারির সাথে দেখা করতে গেল কেবিনে। আনহারি ফিওনাকে দেখে জড়িয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। তারপর হালকা গলায় বলল, আমি মনে হয় আমার মেয়ের অপরাধীকে খুঁজে পেয়েছি। যে কোনো মূল্য হলেও আমি অনন্যাকে খুঁজে বের করব। আমার মেয়ের খোঁজ পেতে হলেও আমি তাকে খুঁজে বের করব। আমার কাছে মনে হচ্ছে আমার মেয়ে অনন্যার কাছেই আছে। কোনো কিছু নিয়ে হয়তো অনন্যার রাগ আমার ওপর আছে, আর সেই রাগ মেটাতেই সে এমনটা করছে। এখন লড়াইটা হবে আমার মায়ের। নিজের মেয়ের জন্য একটা মা কতটা শক্তিশালী হতে পারে, এবার সেটা পুরো দুনিয়া দেখবে। ফিওনা কথাগুলো শুনে আনহারিকে জোরে জড়িয়ে ধরে বলল, এমন কেন হয়ে যায় জীবনটা? যখনই ভালো থাকতে শুরু করি তখনই কালো এসে ঢেকে যায়, যেমনটা রৌদ্রময় নীল আকাশকে মেঘ ঢেকে ফেলে। ফিওনার কথার প্রত্যুত্তরে আনহারি বলে ওঠে, এরপর কালো মেঘ কেটে ঠিকই রৌদ্রময় নীল আকাশ ভেসে আসে, বরং আরও উজ্জ্বল হয়ে ভেসে ওঠে। আনহারি নিজেকে সামলে নেয়। এখন আগের থেকে সে নিজেকে বেশি সুস্থ বোধ করছে। মানসিক ট্রমাগুলো সে একদিকে সরিয়ে ফেলেছে। নিজের মধ্যে যখন সুস্থ থাকার লড়াই জেগে ওঠে তখন কেউ দমিয়ে রাখতে পারে না। সে চায় তার মেয়েকে ফিরে পেতে। এতদিন তার মনে হতো তার মেয়ে বেঁচে আছে, তবে এখন সে নিশ্চিত তার মেয়ে বেঁচে আছে। ফিওনা আনহারির হাতটা ধরে বলল, আমি বের হলে অফিসার আনাম এখানে আসবে। কথাটা বলে ফিওনা কেবিন থেকে বের হলো। সে বের হওয়ার পর অফিসার আনাম আনহারির সাথে দেখা করতেই কেবিনে প্রবেশ করলো। তারপর স্থির হয়ে বসে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? আনহারি বেশ কনফিডেন্স নিয়ে উত্তর দিল, শরীর ভালো আপনার? আনহারির কনফিডেন্স দেখে
আনাম খুশি হয়ে উত্তর দিল, আমারও ভালো। আর ফিওনার মুখে আপনার মেয়ের ব্যাপারটা শুনলাম, বিষয়টা বেশ খারাপ লেগেছে। আমি আপনার সাথে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। দুটো বিষয়ে আপনাকে সাহায্য করতে চাই। আমি চাই যদি আপনার মেয়ে বেঁচে থাকে আপনার কাছে ফিরে আসুক। আবার চাই অনন্যা বেঁচে থাকলেও সেও আপনাদের কাছে ফিরে আসুক। আনহারি কেবল হালকা হাসি দিয়ে সম্মতি দিল। আনহারি একটু সুস্থ হয়ে বাসায় ফিরল। এদিকে রাতে যুক্তি তার রুমে বসে চুপচাপ হয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার অনন্যার কথা মনে পড়ল। চেম্বারে বসে তার মুখ অবয়ব, কথা বলার ভঙ্গি ভাবতে লাগল। কিভাবে সে কথা বলেছিল, কিভাবে তার মুখের এক্সপ্রেশনগুলো পরিবর্তিত হচ্ছিল, সেগুলোই সে ভেবে ভেবে পর্যবেক্ষণ করছিল। একটু ভালো করে পর্যবেক্ষণ করার পর একটা সময় তার অদ্ভুত একটা বিষয় মনে হলো। সে সাথে সাথে ফিওনাকে কল দিল। ফিওনা তখন কলটা ধরছিল না। যুক্তি ভেবে নিয়েছে হয়তো আনহারিকে নিয়ে ব্যস্ত, তাই ফোনটা ধরছে না। কিন্তু বিষয়গুলো কেন তার আগে মনে হলো না? কেন মনে হলো না এরকম কিছু ঘটতে পারে? এমন সময় আচমকা চিৎকারে যুক্তি নড়ে ওঠে। সে দ্রুত পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। কারণ যুক্তি রুদিতাকে রুমে ঘুম পাড়িয়ে আসলেও রুদিতার চিৎকারটা ড্রয়িং রুম থেকে আসছিল। যুক্তি দৌড়ে গিয়ে চমকে ওঠে। রুদিতা হাত চেপে ড্রয়িং রুমে পড়ে ভয়ে আতঙ্কিত হয়ে কাঁদতেছে। রুদিতার আয়াও ভয়ে নড়ে উঠেছে। যুক্তি তাড়াহুড়ো করে রুদিতার কাছে গেল। রুদিতাকে জড়িয়ে ধরে রুদিতার হাতটা পর্যবেক্ষণ করে চমকে গেল। হাতটা লাল শিপ হয়ে পড়ে গেছে। সে দ্রুত আয়াকে বলল, পানি আনতে আর বরফ আনতে। আয়া এক বালতি ভরে পানি আনলো। রুদিতার হাতটা সেখানে ডুবিয়ে রাখলো যুক্তি। তারপর হালকা বরফ দিতে লাগলো। এতে করে রুদিতার যন্ত্রণা একটু কমেছে, তবে ফোসকা পড়ে গেছে। রুদিতার হাতটা বেশ কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার পর তোলা হলো। তারপর হাতে পোড়ার মলম লাগিয়ে রুদিতাকে কিছু ওষুধ খাইয়ে শুয়ে দিল যুক্তি। রুদিতার যন্ত্রণা একটু কমায় সে ঘুমিয়ে গেছে। রুদিতা ঘুমানোর পর যুক্তি রুদিতার আয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? রুদিতার আয়া বেশ ভয়ে ভয়ে বলল, মুখোশ পরা একজন এসে রুদিতাকে রুম থেকে তুলে নিয়ে ড্রয়িং রুমে আসে। তারপর হাতে কি যেন দিয়ে চাপ দিয়ে চলে গেছে। দরজার লক লাগানো ছিল, তারপরও লক খুলে কিভাবে ঢুকেছি আমি জানি না। যুক্তি রুদিতার হাত ডুবানোর সময় লক্ষ্য করেছিল লকটা ভেতর থেকেই লাগানো। তাহলে কিভাবে একজন মানুষ ভেতরে ঢুকে আবার লক ভেতর থেকে লাগিয়ে বাইরে বের হবে? সে আয়াকে হালকা গলায় আবার জিজ্ঞেস করল, লক কি তুমি পরে লাগিয়েছিলে? আয়া মাথা নেড়ে না বলল। কথাটা শুনে যুক্তির মাথায় অনেক কিছুই ঘুরছে। কিছুটা রহস্য জমাট বেঁধেছে, আবার কিছুটা রহস্যের উন্মোচন হয়েছে। সে আয়াকে বলল, তুমি যাও, আমি রুদিতার সাথে আছি। এরই মধ্যে ফিওনার কল আসলো। ফিওনা কল দিয়ে জানালো আনহারি আগের থেকে সুস্থ, সে এখন বিপদমুক্ত। এদিকে যুক্তি ফিওনাকে হালকা গলায় বলল, টুলটুল কিডন্যাপের সময় টুলটুলের আয়া কে ছিল? সে এখন কোথায়? সে কি এখনও আনহারির সাথে আছে? তার নাম কি? ফিওনা হালকা গলায় বলল, টুলটুলের আয়াকে টুলটুল হারানোর পরেই ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন কোথায় আছে জানা নেই। তার আয়ার নাম ছিল সায়েবা খাতুন নীরা। খুব বেশি বয়সী মেয়ে ছিল না, অল্প বয়সী ছিল। হঠাৎ এ প্রশ্ন, যুক্তির মাথাটা ঘুরছে। তার মানে তার বাসার আয়া আর টুলটুলের আয়া একই। এতে মনে হচ্ছে এই নীরা মেয়েটার সাথে কিছু না কিছু সম্পৃক্ততা আছে। তাহলে এসবের পেছনে নীরার হাত আছে। ফিওনার কথার ভাঁজে যুক্তির ভাবনা কাটে। সে আবার বলে ওঠে, কিছু কি হয়েছে? চুপ কেন? যুক্তির মনে হচ্ছে এখন এসব কথা বলা একদম উচিত না। যুক্তির বাসায় সে আর নীরাই আছে কেবল। এখন এগুলো নিয়ে আলোচনা করলে যদি নীরা শোনে, তাহলে হিতে বিপরীত কিছু হতে পারে। সে নিজেকে সামলে হালকা গলায় বলল, তেমন কিছু না। কালকে আনহারিকে দেখতে আসবো রুদিতাকে নিয়ে। বেশ রাত হয়েছে, তুমি একটু বিশ্রাম করে নাও, অনেকটা ধকল গেছে তোমার ওপর। কথাটা বলে ফোনটা রেখে সামনের দিকে তাকিয়ে নীরাকে দেখে ভয় পেয়ে গেল। যদিও নীরা স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল। যুক্তি কিছুটা কাপা গলায় বলল, কিছু বলবে? নীরা হালকা গলায় বলল, রাতে খাবেন না? যদিও যুক্তির পেটে ক্ষুধা অনেক, তবে এই মুহূর্তে খাবার খাওয়াটাও তার সেফ মনে হচ্ছে না। সে হালকা গলায় উত্তর দিল, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর ঘরের লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়ছি। কথাটা শুনে নীরা ঘর থেকে বের হয়ে যায়। আর যুক্তি তার ঘরের লাইটটা অফ করে, দরজাটা লক করে এবং ওয়ার্ম লাইটটা অন করে রাখে। রুদিতাকে সে নিজের কাছে রেখেছে এবং রুদিতা ঘুমাচ্ছেও, কিন্তু যুক্তির ঘুম আসছে না। এর মধ্যে সে লক্ষ্য করল নীরা বারবার পা টিপে টিপে
তার দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যাচ্ছে। তার ভীষণ ভয় লাগছে বিষয়টি, তবুও নিজেকে সামলে নিয়ে শুয়ে রইল। দুই চোখে একদম ঘুম নেই, আতঙ্কে শরীর কাঁপছে তার, নিজেকে একদম সামলাতে চেয়েও পারছে না। ঘড়ির কাঁটা যেন নড়ছে না, সময় একদম পার হচ্ছে না, মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড ঘন্টার মতো পার হচ্ছে। দীর্ঘ অপেক্ষা এবং আতঙ্কের শেষ সীমানা পার হয়ে সকালে সূর্য উদিত হলো। সে আগে ঘর থেকে বের হলো না। সে ফিওনাকে টেক্সট দিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। ঘর থেকে বের হওয়া তার কাছে ভীষণ রিস্ক মনে হচ্ছে এবং সে খুব আতঙ্কিত হয়ে আছে। তাই সে ফিওনাকে পুলিশ ফোর্স সহ আসতে বলল। ফিওনা যুক্তির কথা শুনে ভীত হয়ে গেল। সে দ্রুত অফিসারের আনামের কাছে গেল। অফিসার আনামকে সে সবটা খুলে বলল। অফিসার আনামও বিষয়টি হালকাভাবে নেয়নি, বরং দ্রুত ব্যবস্থা নিয়ে যুক্তির বাসায় পৌঁছায়। যুক্তির বাসায় কলিং বেল চাপিয়ে ফিওনা, অফিসার আনাম এবং তার ফোর্স পাশে দাঁড়িয়েছিল সিভিল ড্রেসে। নীরা কলিং বেল বাজতেই যুক্তির দরজায় জোরে নক করে বলতে লাগলো, কে জানি এসেছে, আমি কি দরজা খুলব? ফিওনা মাস্ক পরে থাকায় নীরা চিনতে পারেনি। যুক্তি অবশ্য বুঝতে পারছিল এটা ফিওনা, তাই সে উত্তর দিল, দরজা খুলো, আমি আসতেছি। নীরা স্বাভাবিকভাবেই দরজা খুলল। দরজা খুলতেই দুজন লেডি কনস্টেবল তাকে ধরে ফেলল। নীরা তো বেশ ভয় পেয়ে গেল। যে ভয়ে আতঙ্কিত হয়ে বলতে লাগলো, আমি তো কিছু করিনি, আমাকে এভাবে ধরা হলো কেন? আমার দোষ কি? আমি কি এমন করেছি? বাইরের আওয়াজ শুনে যুক্তি একটু সাহস পেল। সে রুদিতাকে ঘরে রেখে বের হলো। রুদিতা জড়সড় হয়ে রুমে বসে আছে। যুক্তি বের হতেই নীরা বলে উঠল, আমি কি করেছি ম্যাডাম? আমাকে এভাবে ধরা হলো কেন? যুক্তি এবার বলে উঠল, আগে বলো তুমি কে? তোমাকে আমি একটা এজেন্সির মাধ্যমে এনেছি 1 বছর আগে, আর ঠিক 1 বছর আগেই আনহারির বাসা থেকে তোমাকে ছাড়িয়ে দিয়েছিল। আনহারির মেয়ে টুলটুলির সাথে একই ঘটনা ঘটে এবং সে নিখোঁজ। তাকেও রুদিতার মতো আগুন দিয়ে পুড়িয়ে দাগ করে দেওয়া হয়, আর তোমার হাতেও একই দাগ। তার মানে তোমাকে কেন্দ্র করে এসব হচ্ছে। আমাকে বলো, তুমি কে? কেন আমার বাসায় এসেছ? কি মতলব তোমার? কিডন্যাপারদের সাথে তোমার সম্পর্ক কি? নীরা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি এসবের কিছু জানি না। দুটো জায়গাতেই আমি গিয়েছিলাম এজেন্সির মাধ্যমে, আর দুটো জায়গাতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি এসবের সাথে একদম জড়িত না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। নীরার আকতি মিনতি বলে দিচ্ছে সে নির্দোষ, তবুও তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। যদিও সন্দেহের বশে কাউকে এভাবে ধরে নেওয়া বেআইনি, তবুও আনহারিদের জটিল কেসের রহস্য সমাধানে এতটুকু করতে বাধ্য হয়েছে অফিসার আনাম। নীরাকে নিয়ে যাওয়ার পর যুক্তি ফিওনাকে নিয়ে আনহারিকে দেখতে গেল। যুক্তির স্বামী এখনও দেশের বাইরে, একটা কাজে আটকে গেছে সে, আসতে আরও 2 মাস সময় লাগবে। একা একা এ বাড়িতে থাকতেও তার ভীষণ ভয় হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, হয় সে তার ননদের বাড়ি গিয়ে থাকবে, না হয় আনহারিদের বাসায়। তবে যুক্তি তার হাজবেন্ডকে এই ব্যাপারে কিছুই জানায়নি। চিন্তা করে কাজের মনোযোগ ব্রেক করবে তাই। সেজন্য এখন হুট করে এতদিন ননদের বাড়ি থাকতে গেলে তার হাজবেন্ড সবটা জেনে যাবে, আর ননদের স্বামীও আছে, সেও বিষয়টি ভালো চোখে দেখবে না। তাই সকল কিছু ভেবে সে সিদ্ধান্ত নিল আনহারিদের বাসায় থাকবে। তাই যাওয়ার সময় সে তার প্রয়োজনীয় সকল কিছু সাথে নিয়ে নিল। যুক্তি আর ফিওনা ফিরে আসলো আনহারি ভবনে। এখন তাদের সবার মাথায় একটাই প্রশ্ন, আসলে মেয়েটা কি সত্যি অনন্যা? এটা আগে নিশ্চিত হতে হবে সে অনন্যা কিনা, তারপর এটা পরিকল্পনা করে এগোতে হবে। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যায়, এসবে তিনজন বসে বসে ভাবছে। হঠাৎ আনহারি শোয়া থেকে উঠে বসল। সে হালকা পায়ে হেঁটে আলমারির কাছে যায়। একটা গ্লাভস পরে আলমারির ড্রয়ারটা ঘেঁটে চেক বইটা বের করে। দেখা যায় অনন্যা কেবল চেক বইয়ের কয়েকটা পৃষ্ঠা নিয়েছে, বাকি বইটা ফেলে রেখেছে। তার মাথায় এবার বুদ্ধি আসলো, তার কাছে আগেই অনন্যার আঙ্গুলের ছাপ ছিল। তাই সে অনন্যার আঙ্গুলের ছাপ আর চেক বইয়ের হাতের স্পর্শ পর্যবেক্ষণ করে দেখতে চায় এটা কি সত্যি অনন্যা কিনা। যে ভাবনা সেই কাজ। চেক বইটা ল্যাবে পাঠানো হয়, আর অনন্যার আঙ্গুলের ছাপ। 2 দিন পর রিপোর্ট আসে, আর জানা যায় এটা অনন্যার আঙ্গুলের ছাপ। তার মানে সে মেয়েটা অনন্যাই, আর কেউ না। এবার সবার মাথায় একটাই প্রশ্ন, কেন অনন্যা এমন করছে? ঠিক এই সময়ে আনহারির মাথায় চলে আসলো একটি বিষয়, যা এই রহস্য উদ্ঘাটনকে আরও সহজ করে দিল। আনহারির কিছুক্ষণ দম ধরে বসে রইল। আজকের দিনটা তাকে রেস্ট নিতে হবে, কাল থেকে তার মিশনে নামতে হবে। সে যেটা ধারণা করছে
সেটা যদি ঠিক হয় তাহলে অনন্যাকে খুঁজে পেতে সময় লাগবে না। আনহারি একদম নীরব হয়ে গেছে। আনহারি এই নীরবতায় ফিওনা আর যুক্তি বেশ চিন্তিত। যদিও তারা জানে আনহারির নীরবতা থেকে বেরিয়ে আসে রহস্যের জট, সেটা সে খুলে উদ্ঘাটন করে। ফিওনা শুধু ভাবছে কেন অনন্যা এমন করবে, বিশেষ করে আনহারির সাথে। আনহারির মেয়ে টুলটুলকে যদি সে নিয়ে যায় তাহলে এতে তার কী লাভ? আনহারি তো অনন্যার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন অনন্যা আনহারিকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে? চাচ্ছেটা কি সে? নাকি অনন্যার সাথে রয়েছে আরও কেউ? যুক্তির মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। অনন্যা কেন তার চেম্বারে এসেছিল? সে যা অতীত বলেছিল তা কি সত্যি, নাকি এর পেছনে কোনো ধূম্রজাল আটকে আছে? যুক্তির মাথায় যেন কাজ করছে না। তার ভেতরে সংশয়, ভয়, কৌতূহল আর জানার প্রবল আকাঙ্ক্ষা জাগছে। ঠিক দুপুর একটা, আনহারি নিজেকে সামলে নিয়ে বাসা থেকে বের হলো। সে একাই বের হয়েছে, সাথে কাউকে নেয়নি। কিন্তু ফিওনার এ বিষয়টি ভালো লাগছে না। মনে হচ্ছে এতে তার বিপদ হতে পারে। তাই ফিওনা আনহারির পিছু নিল। যেহেতু আনহারি দ্রুত বের হয়ে গেছে, সেহেতু তার পক্ষে আনহারির সাথে যাওয়ার সম্ভব হয়নি। তাই সে আনহারির পিছু নিল। আনহারি তার বাসা থেকে উত্তর দিকে রাস্তা বরাবর রওনা দিয়েছে। এদিকে কি, কেন যাচ্ছে সেটা ফিওনা বুঝতে পারছে না। কিছুক্ষণ যাবার পর গাড়িটা জ্যামে পড়ল। ফিওনা জানে আনহারির কাছে গেলে সে তাকে নিতে চাইবে না, তাই জ্যামে বসে আনহারিকে ফলো করতে লাগলো। ফিওনার ভেতরে বেশ সংশয় আর অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছে না কি থেকে কি হচ্ছে। সবসময় আনহারির সব বিষয় ফিওনাকে শেয়ার করলেও এটা শেয়ার করেনি। এদিকে ডাক্তার যুক্তিরও একই রকম অনুভব হচ্ছে। সে রুমের ভেতর পায়চারি করছে। একবার বেডের পাশে টেবিল থেকে হেঁটে সোজা দরজা পর্যন্ত আসছে, আবার দরজা থেকে বিপরীত ক্রমে আগের জায়গায় ফিরে আসছে। তার মেয়েও তার সাথে হাঁটছে। সে এটাই ভাবছে অনন্যা কেন তার চেম্বারে এসেছিল। এর পেছনে কি কোনো কারণ ছিল? সবকিছুর মূলে কি তাদের বাসার আয়া ছিল? আয়াটি কি এমন কিছু জানতো যাতে করে অনন্যার সমস্যা হতে পারে? তাই আয়ার নিকট পৌঁছাতে সে তার নিকট এসেছে। কারণ কোনো একটা বিন্দুকে ফোকাস করলে আমরা প্রথম তার চারপাশে খেয়াল করি, প্রথমে লক্ষ্য করি কোনো বাধা আছে কিনা। যদি বাধা না থাকে তাহলে সরাসরি সেখানে পৌঁছে যায়। আর যদি কোনো কিছুর উপস্থিতি টের পায় তাহলে আগে সেটা নিয়ে ভাবি। যুক্তির ধারণা হয়তো অনন্যা তার বাসার আয়ার কাছে পৌঁছাতে চেয়েছিল, আর সেজন্য আগে চেম্বারে বানোয়াট একটা গল্প সাজিয়ে এসেছিল তার ব্যাপারে খোঁজ নিতে। সে কেমন, কি আচরণ তার মধ্যে আছে, কি করলে সে সহজে ভেঙে যাবে, এটা পরখ করার জন্যই অনন্যা এসেছিল। কারণ শত্রুপক্ষকে ফাঁদে তখনই ফেলা যায় যখন শত্রুপক্ষ সম্পর্কে পুরোপুরি ধারণা করা যায়। আর সেদিন হয়তো অনন্যা অনিকেত প্রান্তর কাছে অন্য একটা মেয়েকে পাঠায় কেবলমাত্র যুক্তির আয়ওয়াশ করার জন্য, যাতে করে সে মনে করে অনন্যার অস্তিত্ব সে যেমন কল্পনা করেছে আসলে তেমন না। এসবই যুক্তি ভাবছে আর হাঁটছে। পাশের রুমের লাবণ্য জোহার নীরব হয়ে শুয়ে আছে। জীবনের শেষ পর্যায়ে এসেও সে জানতে পারল না তার মেয়ে আনহারি না। সে যদি কারোর জন্য চিন্তা করে সেটা কেবল আনহারি। আনহারির কথায় তার মাথা ঘুরে। আনহারির সুখে সে চায়। আনহারির মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে সে পুরোপুরি অসাড় হয়ে যায়। কারণ টুলটুলের অনুপস্থিতি আনহারিকে কতটা যন্ত্রণা দিচ্ছিল সেটা তিনি নিজ চোখে অবলোকন করেছেন। মনে প্রাণে সে চায় আনহারির মেয়েটাকে ফিরে পাক, তার স্বামীর সাথে সম্পর্ক ভালো হোক, আবার এক হোক পরিবারটি। অসার শরীর নিয়ে সৃষ্টিকর্তার কাছে সে সুস্থতা চায় না, বরং আনহারির সুখী জীবন চায়। এদিকে রাস্তার জ্যামটা এখনও আটকে আছে। প্রায় ৩০ মিনিট পার হতে চলল। এর মধ্যে একজন পেপারওয়ালা এসে আনহারির নিকট জানালা দিয়ে একটা পেপার দিয়ে গেল। জানালাটা আনহারি প্রথমে খুলতে চায়নি, কিন্তু লোকটির মুখ অবয়বে এটাই প্রকাশ পাচ্ছিল কিছু একটা কেউ তাকে দিয়ে পাঠিয়েছে। তাই বাধ্য হয়ে সে জানালাটা খুলেছে। লোকটি পেপার দিয়ে চলে গেল। আনহারি পেপারটা হাতে নিয়ে কিছুটা স্তম্ভিত হলো। কারণ প্রথম পাতায় হেডলাইনে লেখা ছিল, এ শহরের ধনীদের মধ্যে একজন অজিত চৌধুরীর একমাত্র নাতির রহস্যজনক মৃত্যু। উল্লেখ্য যে অজিত চৌধুরীর মৃত্যুটাও রহস্যময় ছিল, আর এখন এত বছর তার নাতনির রহস্যময় কিডন্যাপের সূরা মিলল মেয়েটির লাশ দিয়ে। মেয়েটির নাম তুলতুল। বেশ কয়েক বছর আগে মেয়েটি কিডন্যাপ হয়। থানায় সাধারণ ডায়েরি করা হয়। অনেক খোঁজার পরও মেয়েটির কোনো হদিস মেলেনি। এবার হদিস মিলল মৃতদেহ। কিন্তু কে এ খুন করেছে এটাই এখন জানার বিষয়। রহস্য যেন পিছুই ছাড়ছে না আনহারি পরিবারের।
আনহারি হেডলাইনটা পড়ে কিছুটা ভীত হয়ে গেল। তার সবচেয়ে দুর্বল জায়গা টুলটুল, আর সেখানে আঘাত করা হচ্ছে। অনবরত হর্নের আওয়াজে আনহারির ঘোর কাটল। সিগন্যাল ছেড়ে দিয়েছে, তাই পেছনের গাড়ি অনবরত হর্ন দিচ্ছে। আনহারি নিজেকে সামলে নিল। এ সময় যত দুর্বল হবে ততই সে লক্ষ্যচ্যুত হবে। তাই নিজেকে সামলে নিয়ে গাড়ি চালাতে লাগলো। প্রায় ঘন্টা দেড়েক গাড়ি চালানোর পর আনহারি একটা ভাঙা বাড়ির সামনে থামল। তার খানিকটা দূরে ফিওনা থামল। এ ভাঙা বাড়িতে কেন আনহারি আসলো সেটাই বুঝতে পারছে না ফিওনা। আনহারি গাড়ি থেকে নেমেই বাড়ির ভেতর ঢুকল। ফিওনা বাইরে দাঁড়িয়ে আনহারির অপেক্ষা করতে লাগলো। সে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আনহারিকে বের হতে না দেখে সে কিছুটা ভয় নিয়ে বাড়ির দিকে এগোতে নিল। এর মধ্যে কারো স্পর্শ পেয়ে ফিওনা ভয় পেয়ে পেছনে তাকালো। পেছনে তাকিয়ে লক্ষ্য করল অফিসার আনাম। অফিসার আনাম তাকে জিজ্ঞেস করল, আপনি এখানে? ফিওনা উত্তরে বলল, আমারও প্রশ্ন, আপনি এখানে? আমাকে আনহারি মেসেজের ঠিকানা দিয়ে দ্রুত আসতে বলল। আর আমি আনহারিকে ফলো করতে করতেই আসলাম। কিন্তু 40 মিনিট হয়েছে আনহারি বাড়িতে ঢুকেছে, বের হচ্ছে না। কথোপকথনের মাঝখানেই জোরে গুলির আওয়াজ ধেয়ে আসলো। ফিওনা আর অফিসার আনাম দেরি না করেই ঘরে প্রবেশ করল। ঘরে প্রবেশ করে আনহারিকে রক্তাক্ত অবস্থায় দেখে যে অফিসার আনাম ধরতে যাবে, ঠিক সে সময় ফিওনা বলে উঠল, ও আনহারি না, অনন্যা। আনহারি অন্য কালার ড্রেস পরে এসেছে। নিশ্চয়ই সে ওপরের রুমে আছে, কারণ বাসার নিচের তলাটা একদম ফাঁকা আর ভেতরে একটা সিঁড়ি দেওয়া। অফিসার আনাম সে সিঁড়িতেই ওপরে উঠে গেল। এদিকে ফিওনা অনন্যাকে দেখে তাকে ধরে বসে পড়ল। কান্না করতে করতে বলল, তুই তো আমার কলিজার বোন ছিলি, তোকে যে বারবার মরতে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। এর মধ্যে অনন্যা হালকা একটা নিঃশ্বাস নিল। হালকা নিঃশ্বাস টেনে বলল, আমার অর্ধেক জীবন গেল কষ্ট করতে করতে, বাকি অর্ধেক জীবন গেল নিজের অস্তিত্ব খুঁজতে খুঁজতে। আমার জন্য দুনিয়া না ফেনতো, তোরে আমি ভীষণ ভালোবাসি। মারিসা আমার জীবনের শেষ অধ্যায়টা শেষ করে দিল। এতদিন হাতের পুতুল ছিলাম, এখন মুক্তি পেলাম। টুলটুলকে বাঁচা। কথাগুলো বলেই অনন্যা শেষ নিঃশ্বাস ফেল। এর মধ্যে মারিসাকে এটাই বুঝতে পারল না ফিওনা। অফিসার আনাম সরাসরি ওপরের রুমে গেল। সেখানে 4 জন মানুষ, আনহারি, একটা অজ্ঞাত মেয়ে, একজন ছেলে আর একটি বাচ্চা মেয়ে। অফিসার আনাম বুঝতে পেরেছে এই বাচ্চা মেয়েটিই হলো টুলটুল। এদিকে আনহারি টুলটুলকে শক্ত করে ধরে জড়িয়ে রেখেছে। অজ্ঞাত মেয়েটির নাম মারিসা। মারিসা আনহারির দিকে গুলি তাক করে আছে। এই বুঝি আনহারির দিকে গুলি ছুড়ল। আনাম থামাতে থামাতে গুলির শব্দ বিকট হয়ে কানে আসলো তার। সামনে তাকিয়ে চমকে উঠল। মারিসা নিজেই নিজেকে গুলি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মারিসাকে? সে অনন্যাকে কোথায় পেয়েছিল? আনহারি বা এই ঠিকানা কিভাবে পেল? আর সে নিজেকে কেন হত্যা করল? রুমের মধ্যে ছেলেটি বা কে? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বেরিয়ে আসে কিছু তথ্য, আর সে তথ্যগুলোই রহস্যের সকল জট খোলে। মারিসা হলো মালিহার ছোট বোন। সে বিদেশে থেকে পড়াশোনা করত। মালিহার মৃত্যুর পর দেশে আসে। সে বুঝতে পেরেছিল মালিহার মৃত্যুটা পরিকল্পিত ছিল, আর সেটা আনহারি করেছে কৌশলে। কারণ অজিত চৌধুরী আর মালিহার সম্পর্কের ব্যাপারে সে জানত। সে এটাও জানত আনহারি পরিবারে এখন আনহারি নেই, আছে তার বোন অনন্যা। মালিহা অনন্যার অ্যাক্সিডেন্ট করালেও সে বেঁচে গিয়েছিল। সে গাড়িতে অনন্যা এবং আরেকটি মেয়ে ছিল, আর মৃত্যুটা সে মেয়েরই হয়। মেয়েটা অনাথ ছিল, তাই কেউ তার খোঁজ করেনি। তবে সবাই ভেবে নিয়েছে অনন্যার মৃত্যু হয়। দুইবার মৃত্যুর কোল থেকে অলৌকিকভাবে অনন্যা বেঁচে ফিরে। এরপর অনন্যার আশ্রয় হয় একটা আশ্রমে। সেখানে অনন্যা বেশ শক্তপোক্তভাবেই নিজেকে গড়ে নিচ্ছিল। আনহারি যখন আনহারি ভবনে ফিরে আসে, তখন আনহারিকে অনন্যায় দূর থেকে সাহায্য করছিল, যাতে করে আনহারি অনন্যার প্রতিশোধ সঠিকভাবে নিতে পারে। সব মিলিয়ে তাদের পরিকল্পনা সুন্দরভাবে এগোচ্ছিল। শেষ দিন অনন্যায় তার স্বামীকে হত্যা করে প্রতিশোধ নেয়। সে চেয়েছিল শেষ প্রতিশোধটা সে নিবে, তাই আনহারি যেন সে স্পটে গিয়ে প্রতিশোধ নিতে না পারে, সেজন্য সে এই আনহারির চোখ বেঁধে আলাদা জায়গায় স্থানান্তরিত করে। এরপর দীপকের গুলি দিয়ে দীপককেই খুন করে। এতে করে ময়নাতদন্তের রিপোর্ট জানান দেয় দীপক নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। ঠিক যেভাবে অনন্যাকে মেরে সবাই রটিয়েছিল, সেভাবেই অনন্যা চেয়েছিল দীপকও খুন হোক। সে সময় ফিওনা আর তাদের পরিচিত মহিমা অনন্যাকে দেখলেও চোখের নিমিষেই অনন্যা নিজেকে আড়াল করে ফেলে।
কারণ তার ফেঁসে যাওয়ার চান্স ছিল। সেই মুহূর্তে অনন্যা ফিরে আসতে চায়নি, কারণ এতে আইনি জটিলতা বাড়ত। তাই সে নিজেকে আত্মগোপনে রেখেছিল। সেখান থেকে কাহিনীর মোড় নেয়, কারণ এদিকে মরিসা জানত মালিহাকে খুন করা হয়েছে, আর সেটা আনহারি করেছিল। তাই সে অনন্যা জীবিত থাকার বিষয়টা জানতে পেরে অনন্যাকে নিজের কাছে নিয়ে আসে। সে খুব ভালো হিপনোটাইজ করতে পারত, তাই সে অনন্যাকে হিপনোটাইজ করে নিজের মতো করে তৈরি করছিল। সে অনন্যাকে আনহারের বিরুদ্ধে বিষিয়ে দিচ্ছিল। এটা বুঝিয়ে দিচ্ছিল আনহারি আর সে যমজ বোন হওয়ার সত্ত্বেও তার জীবনে এত কষ্ট। একমাত্র আনহারির জন্য তার জীবনে এত কষ্ট। আনহারি যদি না থাকতো, আজকে আনহারির জায়গায় সে থাকতো। টাকার অভাবে তার পড়ালেখা বন্ধ হতো না, টাকার অভাবে তার সংসার ভাঙত না। এসব বলে বলে দিনকে দিন অনন্যাকে বিষিয়ে তুলেছিল। মারিসায় আনহারিকে কষ্ট দেওয়ার তার মেয়েকে তুলে নিয়ে আসে। মারিসায় ফিওনার হবু পাত্রকে তুলে এনে আটকে রাখে, যাতে করে ফিওনা কষ্ট পায়। কষ্টের মাত্রা বাড়িতে মারিসা অনন্যাকে আনহারির বিরুদ্ধে লেলিয়ে দেয়। অনন্যাকে ঠিক এমনভাবে প্রস্তুত করে দেখে দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তাই সেদিন অনন্যা সে বাড়িতে গিয়ে ব্যাংক চেয়ে কানার সময় আনহারির ছবিটা নিয়ে আসে, কারণ আনহারির প্রতি রাগ আর ক্ষোভটা সে তার ছবির সাথে মিটিয়েছিল। মারিসার কথা মতোই ব্যাংক থেকে টাকা তুলে আনা হয়। উদ্দেশ্য একটাই ছিল, আনহারিকে নাকানি চোবানি খাওয়ানো। মারিসা জানত ফিওনার যুক্তির সম্পর্ক, তাই বিষয়টা আরও থ্রিল করতে সে অনন্যাকে পাঠায় যুক্তির কাছে। আর নতুন একটা নাটক সাজিয়েছে, অনন্যার মাথায় ঢুকিয়ে দেয়, যাতে করে অনন্যা সেটাই বলে। যেহেতু আমার অনন্যা পুরোপুরি তার কন্ট্রোলে ছিল, তাই সে নিজেকে সেভাবে উপস্থাপন করেনি। কারণ অনন্যা তখন নিজেকে বিষাদময় অতীতের ভিকটিম ভাবতে শুরু করে। আর কাকতালীয়ভাবে তাদের কাজের মেয়ে নীরা যুক্তির বাসায় কাজ নেয়। এই ঘটনার সাথে নীরা একদম জড়িত ছিল না, শুধু নীরা পরিস্থিতি আর বিষাদের শিকার কেবল। এবার প্রশ্ন জাগতে পারে, আনহারি বিষয়টি কিভাবে বুঝেছিল? কারণ সেদিন অনিকেত প্রান্তরের কাছে মারিসায় গিয়েছিল। মারিসা হিপনোটাইজে একদম পটু ছিল, তাই অনিকেত প্রান্তরের স্মৃতিতে সে অনন্যার ছবিটা এঁকে দেয়। তাই অনিকেত প্রান্তর মারিসাকে অনন্যার মতো করে প্রথম দেখে। এটা ঠিক ততক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, যতক্ষণ পর্যন্ত আনহারিয়ার যুক্তি সেখানে পৌঁছেছে। পৌঁছানোর পর অনিকেত প্রান্তকে মারিসা তার হিপনোটাইজের প্রভাব ফেলে মুক্ত করে দেয়, যার দরুন সবাই তাকে অন্যরূপে দেখে। আর অনিকেত প্রান্তও তখন বিষয়টি বুঝতে অক্ষম হয়। কিন্তু একটা সময় পর অনিকেত প্রান্ত নিজেই আনহারির সাথে যোগাযোগ করে বিষয়টি উপস্থাপন করে একটাই মেইলে। আর সে মেইল দেখেই সে মারিসার ব্যাপারে খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে সে জানতে পারে এই মারিসার মাইলিহার বোন। তখন আনহারি বুঝতে পারে এ দুনিয়ার একমাত্র মারিসার শত্রু সে, কারণ মালিহার মৃত্যুর পেছনে আনহারির হাত ছিল। আর সেখান থেকে সে মারিসার ঠিকানা উদ্ঘাটন করতে সক্ষম হয়। আনহারি যখন মারিসার ঠিকানায় পৌঁছে যাচ্ছিল, তখন মারিসা বুঝতে পারে আনহারি আছে। তাই তার ভেতরে ভয় ঢুকাতে পেপারটা পাঠায়। যখন সে ভেতরে পৌঁছায়, তখন সে অনন্যার মাত্রায় গুলি তাক করে একের পর এক অভিযোগ দিতে থাকে। আর একটা পর্যায়ে আনহারিকে কষ্ট দিতেই অনন্যাকে খুন করে। তার ইচ্ছা ছিল ওপরে উঠে তুলতুলকে খুন করবে, আর ফিওনার হবু স্বামী নুসাবকে খুন করবে। তবে সে যখন ওপরে উঠে আনহারিকে ফেল বলে বিব্রত করছিল, আর সেটার ফলস্বরূপ মারিসা নিজে গুলি করে আত্মহত্যা করে। অফিসার আনাম মারিসা আর অনন্যার লাশটা নিয়ে গেল। ফিওনা অঝরে কাঁদতে লাগলো। এত বছর পর সে অনন্যার স্পর্শ পেল, কিন্তু জীবিত পেল না। শেষ মুহূর্তেও সে শান্তি পেল না। নুসাবিকে দেখে ফিওনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারিনি তুমি আমাকে ছেড়ে চলে যাবা। মনের মধ্যে কিছু একটা যেন থেকেই গিয়েছিল। নুসাব ফিওনাকে হালকা গলায় বলল, মাঝে মাঝে জীবনে অ্যাডভেঞ্চার না হলে হয় না। অনেক হাঁপিয়ে গেছি। একটা জিনিস পেলে মূল্য থাকবে। আমার মূল্য আজীবন তোমার কাছে থাকবে, সেভাবে তোমার মূল্য আমার জীবনে অমলিন হয়ে থাকবে। ময়না তদন্তের পর অনন্যার লাশ দিলে পরিবারের সবাই মিলে তাকে দাফন করে। এ যেন ঝড়ের পরে এক পশলা বৃষ্টি পড়ে সব কালিমা দূর করার মতো। যুক্তি তার মেয়েকে নিয়ে বিদায় নিল। যুক্তির বিদায়ের সময় ফিওনা যুক্তিকে পিছু ডেকে বলল, আচ্ছা, আমি মাঝে মাঝে একটা কালো বিড়াল দেখতাম যখনই অনন্যার উপস্থিতি টের পেতাম। এটা কেমন কথা হয়? অবচেতন মন যখন কোনো বিপদের আর রহস্যের আশঙ্কা করে,
তখন মানুষ কালো কাক, কারো কুকুর, কারো বিড়াল এসব দেখতে থাকে। এটা মূলত মানসিক অশান্তির প্রভাবে হয়। তোমারও তাই হয়েছে। যৌক্তিক কথাগুলো বলে চলে গেল। টুলটুলকে পেয়ে আনহারি যেন তার পুরো জীবন ফিরে পেয়েছে। টুলটুলকে পাওয়ার পর তার স্বামী তার নিকট ফিরে আসতে চাইলে আনহারি আর জায়গা দেয়নি। নিজের একমাত্র ভরসা টুলটুল আর লাবণ্য জোহাকে নিয়েই পুরো জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এদিকে ফিওনা বেশ সাদামাটাভাবে নুসাবকে বিয়ে করে সংসার শুরু করে। তবে প্রতিটা মানুষের মনে এখনও অনন্যা বাস করে বয়ে বেড়াচ্ছে তার স্মৃতি। সমাপ্ত। এই সাসপেন্স রহস্যময় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।